আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে 44তম বিসিএস ক্যাডার চয়েস দিক নির্দেশনামূলক সেমিনারে। শুরুতেই ফেসবুকে যারা জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ফেসবুকে আমি আমাদের জুম লিংকটা শেয়ার করে দিয়েছি কমেন্ট বক্সে। আপনারা যারা জুমের মাধ্যমে জয়েন করতে চান তারা ফেসবুক থেকে লিংকের মাধ্যমে জুমে জয়েন করতে পারেন। কমেন্ট বক্সে আমি জুম লিংক দিয়ে দিয়েছি, আপনারা যারা জয়েন করতে চান তারা জয়েন করতে পারেন। আর যারা ফেসবুকে আছেন তারা ফেসবুক থেকে আপনারা সেমিনারটা শেয়ার দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের যে ফ্রেন্ড আছে বা শুভাকাঙ্ক্ষী আছে তারা কিন্তু সহজে এটা দেখতে পাবে, আপনাদের এখানেও সংরক্ষিত থাকবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিব। আমাদের অ্যাটেন্ডি বাড়ছে, এই জন্য আমরা একটু ওয়েট করছি। তো শুরুতে আমি জানতে চাচ্ছি কে কোন জেলা থেকে জয়েন করেছেন আপনারা। যারা ফেসবুকে আছেন কমেন্ট বক্সে, এবং যারা জুমে আছেন তারা চ্যাট বক্সে যদি যান। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মোটামুটি সব জেলা থেকেই আপনারা জয়েন করেছেন। আমরা ঠিক আর 2 মিনিট পরে আমাদের সেমিনারটা শুরু করবো, আর 2 মিনিট পর। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ ভাই, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে আপনার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। Okay. তাহলে আমরা শুরু করে দিই। যারা আমাদের সাথে কানেক্টেড আছেন ফেসবুকে এবং জুমে, একটু চ্যাট বক্সে জানাবেন যে আমি যে স্লাইডটা শেয়ার করেছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েসটা লাউড অ্যান্ড ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। অনেক রেসপন্স পেয়ে গেছি। Okay, so আমাদের সাথে যদি কেমন কেউ কানেক্ট থাকেন যে সাউন্ড হয়তো ঠিক মতো শুনতে পাচ্ছেন না বা স্লাইড দেখতে পাচ্ছেন না, আমি একটু বলবো আপনি রিকানেক্ট হন, রিজয়েন করেন। মেবি এই জন্য আপনার নেটওয়ার্কে কোনো সমস্যা, আমাদের এই পক্ষ থেকে সবকিছু ঠিক আছে, ম্যাক্সিমাম কনফার্ম করেছে। আমি শুরু করে দিব, খুব দ্রুতই শুরু করব। আমাদের অলরেডি রিলেটেড একটা সেমিনার হয়েছে, এটা আসলে পার্ট 2। সো পার্ট 2 লিখে রাখলে আসলে ভালো, কারণ বেশ কিছু কথা পার্ট 1-এ আমরা বলে ফেলছি। ফর্ম ফিল আপ রিলেটেড কোথায় কোথায় ভুল হয় সেগুলো বলা আছে।
আজকে মূলত যেহেতু একটা চয়েস লিস্ট দিতে হয়, যেটা বেশ গুরুত্বপূর্ণ, এটা আর চেঞ্জ করা যায় না, যার ফলে খুব ঠান্ডা মাথায় বুঝে শুনে এক্সপিরিয়েন্স নিয়ে দিতে হয়। এই জন্য আমাদের পক্ষ থেকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আপনাদের কাছ থেকে কিছু এক্সপেকটেশন থাকবে, আপনারা কি জানতে চান, সবকিছু মিলে আজকে একটা আলোচনার মতো হবে। খুব যে বেশি জ্ঞান দিব এমন না, জাস্ট একটা আলোচনার মতো। তো এই জন্য আমি একটু প্রথমে একটা প্রশ্ন ছাড়বো, এটা আপনাদের জন্য চ্যাট বক্স, কিউ&এ অথবা কমেন্ট করে, যে যেখানে কানেক্টেড আছেন সেখান থেকে বলতে পারবেন যে আসলে ক্যাডার চয়েস দেওয়ার সময় আপনি কি কি সমস্যা ফেস করেন, অথবা একটা হলো যে কি সমস্যা ফেস করেন, যে ক্যাডার চয়েসের লিস্টটা যে আপনি বানাবেন যেটা পরবর্তীতে পরিবর্তিত হবে না, তো সেখানে আপনি কি প্রবলেম ফেস করেন। আর আরেকটা হলো যে আজকে এই সেমিনার থেকে আপনার এক্সপেকটেশনটা কি, কোন ক্যাডার সম্পর্কে আপনি জানতে চান স্পেসিফিকলি, এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দিবেন, যে আপনি কি সমস্যা ফেস করেন, কোন জায়গায় আপনার সমস্যা মনে হয়। আর একটা হলো আজকের এই সেমিনার থেকে আপনি বিশেষ কোন ক্যাডার সম্পর্কে জানতে চান। এই হলো দুইটা প্রশ্ন। চ্যাট বক্স এবং কিউ&এ তে একটু ফাস্ট লেখেন, কমেন্ট করে জানাতে পারেন, যারা ফেসবুকে আছে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমাদের আলোচনাটা আমরা ওইভাবে সাজিয়ে ফেলবো। ওকে, ফরেন সম্পর্কে জানতে চান, পুলিশ ক্যাডার সম্পর্কে জানতে চান, ফরেস্ট চয়েস না দিলে কি হবে, এডুকেশন মাঝখানে দিলে কি হবে, অ্যাডমিন সম্পর্কে জানতে চান। প্রথমে এটা ভুল ধরাই দেই, ইটস নট অ্যাডমিন, ইটস অ্যাডমিনিস্ট্রেশন। এটার জন্য ঝাড়িয়ে খাইতে পারেন, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আর বিসিএস ফরেন নামেও কোনো ক্যাডার নাই, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, বিসিএস পুলিশ আছে, বিসিএস ট্যাক্স আছে, বিসিএস কাস্টমস আছে, নামগুলো ঠিক মতো জানতে হবে। এডুকেশন ক্যাডার, এএসপি সম্পর্কে জানতে চান, অডিট ক্যাডার, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, অডিট আলাদা কোনো ক্যাডার না। পোস্টাল সম্পর্কে জানতে চান, ট্রেড ক্যাডার সম্পর্কে জানতে চান। ওকে, গুড। একটু বলো কি, ট্রেড যেটা বিসিএস ট্রেড, এটা কিন্তু কোনো টেকনিক্যাল ক্যাডার না, এটা একটা জেনারেল ক্যাডার। ওকে, নন ক্যাডার সম্পর্কে জানতে চান, গুড, ভেরি গুড, এটাও জানা উচিত। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো আসলে একটা পদের নাম, এটা কোনো ক্যাডারের নাম না। আপনি অ্যাডমিনের অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন থেকেও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারেন, ফরেন থেকেও হতে পারেন, পুলিশ থেকেও হতে পারেন, যে কোনো ক্যাডার থেকে হতে পারেন। কোন জায়গায় আপনার পোস্টিং হয়েছে, ওই পোস্টিং এ যদি আপনার পদটা ওভাবে থাকে ওরকম আসবে। বাংলাদেশ ব্যাংকেরও কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলা হয়, নন টেকনিক্যাল ক্যাডারেও কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়, নন ক্যাডারও কিন্তু টেকনিক্যাল ডিরেক্টর হয়, সবই হয়। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসলে কোনো ক্যাডার সার্ভিসের পদ না, এটা একটা পদ, ফিক্সড পদ। ওকে, আজকে মোটামুটি বুঝতে পারছি, আমি আপনাদের আলোচনা সম্পর্কে বুঝতে পারছি। একটু তাহলে আমি আমার মতো করে সাজায় ফেলি, সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি যে আসলে জিনিসটা কি। আপনাদের যে ক্যাডার গুলো আপনার নাম বলতেছেন, এই ক্যাডারকে সাধারণত দুই ভাগে ডিভাইড করা হয়। একটা হলো জেনারেল ক্যাডার, মানে সাধারণ ক্যাডার, জেনারেল। আর একটা হলো টেকনিক্যাল বা প্রফেশনাল, যেটাকে বলে আর কি, প্রফেশনাল। সো জেনারেল ক্যাডার মানে সাধারণ ক্যাডার, অর্থাৎ এই ক্যাডারের কম্পিটিশন ওপেন ফর অল, এটা কিন্তু ওপেন টু অল। তো এখানে যে কোনো কেউ অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো কেউ এটার জন্য এক্সামিনেশনে সেন্টারে বসতে পারবে। আর টেকনিক্যাল ক্যাডার যেটা, টেকনিক্যাল ক্যাডারটা যদি বলি নট ওপেন টু অল, এটা কিন্তু অলরেডি বুঝে গেছেন, অনলি ওপেন টু স্পেসিফিক সাবজেক্ট, স্পেসিফিক সাবজেক্ট। আপনার বিশেষ একটা সাবজেক্টে পড়াশোনা করছেন, সেই সাবজেক্টের যদি পোস্ট খালি থাকে, তখন শুধুমাত্র ওই সাবজেক্টের স্টুডেন্টরাই, পার্টিসিপেন্টরাই এখানে পরীক্ষা দিতে পারবে, বাকিদের জন্য এটা ওপেন না। এতটুকু খুব সহজ। তাহলে প্রথম এখানে যেগুলো দেওয়া আছে সাধারণ ক্যাডার বা জেনারেল ক্যাডার, যেগুলোকে আমরা বলি প্রশাসন, পররাষ্ট্র বিষয়ক, পুলিশ, আনসার, নিরীক্ষা ও হিসাব, কর, সমবায়, রেলওয়ে। রেলওয়ের কিন্তু একটা টেকনিক্যাল ক্যাডারও আছে, স্টেন ইঞ্জিনিয়ার যেটাকে বলে, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল থেকে যাওয়া যায় সেখানে। তথ্য ক্যাডার, ডাক ক্যাডার, বাণিজ্য ক্যাডার, পরিবার পরিকল্পনা, খাদ্য। একটু ভালো মতো যদি খেয়াল করেন, এখানে দেখবেন একটা ক্যাডার ছিল ইকোনমিক ক্যাডার, সেটা এখন আর নেই, সেটা মার্জ হয়ে গেছে কার সাথে, প্রশাসনের সাথে, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ইকোনমিক ক্যাডার মার্জ হয়ে গেছে। আর কোনো কিছু কি এখানে মিস আছে কিনা দেখি, নিরীক্ষা নাই। কোনো ক্যাডার কি এখানে মিস আছে বলেন দেখি, চ্যাট বক্সে বলেন দেখি, জেনারেল ক্যাডারের কোনো কিছু কি মিস আছে কিনা এখানে, এটা আপনাদের জন্য একটা প্রশ্ন। গুড, মাহফুজ, ভেরি গুড। নাবিল, বিসিএস কাস্টমস, কাস্টমস ক্যাডারের নামটা এখানে নাই।
নায়াব থাকার কারণও আছে। 44 BCS এ কাস্টমস ক্যাডারের কোনো পদ খালি নাই, এই জন্য আসলে এখানে নামটা দেওয়া হয়নি। ট্রেড ক্যাডার, ট্রেড তো আছে ভাই, বাণিজ্য আছে এখানে। ওকে, এটা হলো মোটামুটি জেনারেল ক্যাডার, আমরা একটা একটা করে আলোচনা করবো না পরে। টেকনিক্যাল ক্যাডারগুলোর নাম শুনেন, এগুলো টেকনিক্যাল বা প্রফেশনাল বলে, ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, ডাক্তার হতে পারে, এগ্রিকালচার হতে পারে, রিলেট অনেক কিছু হতে পারে। ওই যে রেলওয়ে প্রকৌশল বলছিলাম, রেলওয়ের কিন্তু দুইটা আলাদা পোস্ট, একটা টেকনিক্যাল ক্যাডার, একটা জেনারেল ক্যাডার। বিসি তথ্যরও কিন্তু আলাদা, তথ্য একটা জেনারেল আছে, একটা টেকনিক্যাল আছে। ফরেস্ট, জুলজি, বায়োলজি যারা পড়ে তারা পায়। সড়ক ও জনপথ, রোডস এন্ড হাইওয়ে যেটা জানেন খুব বিখ্যাত, ইঞ্জিনিয়াররা পায়। সিভিলের একটু প্রাধান্য বেশি থাকে। মৎস্য, পশু, কৃষি, এগ্রিকালচারের উপর পুরোটা এখানে হয়। এবার একটু পোস্ট কম, নর্মাল একটু বেশি হয়। স্বাস্থ্য আছে, গণপূর্ত আছে। এর বাইরে টিচিং প্রফেশন, টিচিং প্রফেশনটাও কিন্তু আসলে একটা টেকনিক্যাল ক্যাডার, কারণ আপনি ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন এবং আপনাকে ফিজিক্সই পড়াতে হবে। তো সেই ক্ষেত্রে সেটা আপনার প্রফেশনাল ক্যাডারের সাথে মিলে যায়। তো সব মিলিয়ে আপনি পোস্ট যেটা পাবেন 44 BCS এর জন্য সেটা হলো 1710। কম্পারেটিভলি যদি আমি বলি এটা একটু কম, নর্মালি 2000-এর উপরে হয়, 2000, 2100, 2200-র মতো হয়। সেই তুলনায় কিন্তু 300 বা 400টা পোস্ট এখানে কম আছে। এই কমের জায়গাগুলো কিন্তু একটু বলে দেই। সাধারণত পুলিশ ক্যাডারে 100 জন নিয়োগ দেওয়া হয় সাধারণত, এবং এটা নর্মালি 100 হয়, এবার 50। প্রশাসনও কিন্তু নর্মালি 300 হয়, 300-র মতো নিয়োগ দেওয়া হয়, এবার কিন্তু 250টা পদের সংখ্যাটা কম। পররাষ্ট্রতেও কিন্তু নর্মালি 15-20 হয়, এবার 10, সংখ্যাটা অনেক কমে গেছে। লাস্ট কয়েকটা বিসিএস সাথে কম্পেয়ার করে বলতেছিলাম আর কি। তো এরকম অনেক জায়গায় পোস্ট কমে গেছে, পোস্ট আসলে খালি কম, বা ওই বছরে অবসরের সংখ্যাটা কম ছিল এই জন্য। আর আরেকটা অ্যাডভান্টেজ আমি বলে দিই, আমি যখন বিসিএস দিয়েছিলাম 38 BCS, বেসিক্যালি আমার পরিচয় দেওয়া হয়নি, আমার নাম হলো সৌরভ। আমি বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের একজন সদস্য। তো আমি যখন বিসিএস দিয়েছিলাম তখন আমাদের সময় ফরেনের সিট ছিল হলো 17টা। আমরা হিসাব করতাম আসলে 8টা, কারণ কোটা ছিল 56%, ওখান থেকে কোটায় চলে যায়, বাকি থাকে 8টা। তো আমরা 8টা পোস্টের জন্য পরীক্ষা দিয়েছিলাম। তো উই আর ভেরি লাকি। আমাদের পরবর্তীতে ভাইবার আগে একটা নতুন পরিপত্র হয়েছিল, সেখানে বলছিল যে 8টা নতুন পোস্ট অ্যাড করা হবে। সো 17 আর 25টা পোস্ট হয়ে গেছিল। তো তখন মনে হয় 10 জন বা 11 জন মেধা থেকে নিছিল। আর আপনাদের এই যে 10টা সিট, এই 10টাই কিন্তু মেধার, এখানে কোটা যেহেতু এখন আর অ্যাপ্লাই হয় না, তো 10টাই কিন্তু মেধার। আপনি দশম হলেও কিন্তু ফরেন পাবেন, যেটা আগে ছিল না। যেমন আমাদের সময় যে হয়তোবা 12তম হয়েছে, হয়তোবা সে হয়তোবা ফার্স্ট চয়েস ফরেন থাকলে পাই নাই, কারণ কোটার একটা ইয়া ছিল, এখন যেটা আর নাই। তো এখন আপনার এখানে যে 250 অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন 250, 250তম যে হবে সিরিয়ালি, সে যদি মেধাক্রমে থাকে সেও কিন্তু প্রশাসন পেয়ে যাবে। কোটার সিস্টেমটা আর এখানে অ্যাপ্লিকেবল হবে না। তো এটা একটা অপরচুনিটি, যদিও এটা পজিটিভ নেগেটিভ দুইটা ইম্প্যাক্টই আছে, বাট যেহেতু এখন কোটা নাই, দ্যাটস ওয়াই বলা যায় যে অপরচুনিটি। অনেকে বলতেছেন যে হ্যাঁ, ভালো একটা পয়েন্ট বলছেন যে মুক্তিযুদ্ধ কোটার জন্য আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন দেখছেন, আমি এটা লাস্ট যে সেমিনারটা হয়েছিল সেখানে বলে দিছিলাম, এটা কিন্তু কোটার জন্য না, মুক্তিযুদ্ধ কোটাটা অ্যাপ্লাই হবে না। আর যেটা হবে হলো মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি নাতনি যারা আছে তারা 32 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দিতে পারে। তো সেটা ভেরিফাই করার জন্য তো আপনার কাগজ লাগবে, দ্যাটস ওয়াই ওখানে অপশনটা ছিল, এটা কোটার জন্য কিন্তু না। ওকে, তাহলে এই হলো মোটামুটি পোস্টের সংখ্যা, নামের সংখ্যা। আর ইন্টারেস্টিং একটা বিষয় বলি, আপনাদের ম্যাক্সিমামই যে প্রশ্নগুলো করেন যে ভাই ফরেন সম্পর্কে বলেন, প্রশাসন সম্পর্কে বলেন, পুলিশ সম্পর্কে বলেন, এখানে কিন্তু বেশ বড় বড় কিছু ক্যাডার আছে যেগুলোকে হয়তোবা মাঠে বাজারে আমরা একটু কম দেখি বলে তাদের কাজের পরিধি সম্পর্কে জানি না। নিরীক্ষা ও হিসাব সম্পর্কে আমার মনে হয় খুব কম মানুষই জানেন, বা আপনি বাণিজ্য সম্পর্কে হয়তো খুব কম মানুষই জানেন, ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে হয়তো কম মানুষ জানে, বা তাদের কাজের পরিধি কিন্তু অনেক বেশি, এবং দেশের সার্বিক উন্নয়নে তাদের যে পদচারণা বা তাদের যে আহ, কি বলবো স্যাক্রিফাইস, এটাও কিন্তু অনেক বেশি। সাধারণত এগুলো আমরা একটু কম জানি। আনসার ক্যাডার সম্পর্কে সবাই হয়তো অত বেশি আলোচনা করে না, বাট এদের স্যাক্রিফাইস কিন্তু অনেক বেশি। দীর্ঘ সময় তারা দূর দূরান্তে দুর্গম জায়গায় মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে। তো এগুলো সম্পর্কে একটু জেনে নেবেন, কারণ সব ক্যাডার সম্পর্কে আপনি ভালো মতো জানলে আপনার ডিসিশন মেকিংটা, মানে আপনি কোন ক্যাডারে যেতে চান, আপনি কোনটাকে চয়েস লিস্টের শুরুর দিকে রাখবেন, এটা বুঝতে পারাটা অনেকটা ইজি হবে। ঠিক আছে। আর টেকনিক্যাল ক্যাডার তো অবশ্যই আছে, আমি একটা কম্পারিজনে যাব একটু পরে, যে কোন ক্যাডার আসলে শুরুতে দেওয়া উচিত, কোন ক্যাডার শেষে দেওয়া উচিত। আমার পক্ষ থেকে বলবো আর কি, কোনো ক্যাডারকে ছোট বড় এখানে করার কোনো লজিক নেই, সবগুলোই সমান, সবগুলোরই সব জায়গায় পোস্ট আছে। সো ছোট বড় করার কোনো অপশন নেই। আমি অন্য একটা কম্পারিজনে যাব।
আচ্ছা, সো একদম শুরুতে মোটামুটি যে ক্যাডার গুলো নিয়ে আলোচনা বেশি হয়, আমি আবারও বলি এই লিস্টটা দেওয়া হয়েছে যেগুলো নিয়ে আলোচনা বেশি হয়। এখানে কোনোটা ভালো খারাপ আমি কোনো কিছুই বোঝানোর কোনো উদ্দেশ্য নেই, সব ক্যাডারই সমান। জাস্ট যেগুলোতে আলোচনা বেশি হয় সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে। তো আপনি যখন বিসিএস এর রেজাল্ট পাবেন ভাইবার শেষে এবং ফাইনালি জয়েন করবেন, যখন করবেন সবাই কিন্তু নবম গ্রেডে জয়েন করবেন, গ্রেড 9। এই গ্রেড 9 থেকে আগে যেটা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস ছিল সেটা কিন্তু এখন আর নাই, এখন সেটা গ্রেড হয়ে গেছে। এই গ্রেড টোটাল হলো 1 থেকে 20টা গ্রেড এখন আছে, আগে ছিল 4টা ক্লাস, এখন হয়ে গেছে 20টা গ্রেড। তো 9 প্লাস মানে নবম থেকে শুরু করে 1 পর্যন্ত, নবম থেকে 1 পর্যন্ত, এটাকে আসলে আগের প্রথম শ্রেণী ছিল, এখন তো প্রথম শ্রেণী নাই, এখন নবম থেকে 1। প্রথম শ্রেণীর অফিসার যেটাকে বলে সেটা নবম গ্রেড থেকে শুরু হয়। তো এখানে বেতন স্কেলটাও দিয়েছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। একটু ছোট করে বলি, আপনি আসলে শুরুতে 22,000 টাকা পাবেন না, আপনি পাবেন হলো 23,100 টাকা যদি আপনি জেনারেল ক্যাডারে জয়েন করেন। আর টেকনিক্যাল ক্যাডারে করলে আরেকটু বেশি পাবেন, টিচিং প্রফেশনে বা ইঞ্জিনিয়ারিং প্রফেশনে করলে আরেকটু বেশি পাবেন, দুইটা ইনক্রিমেন্ট। বেসিক্যালি 5% একটা ইনক্রিমেন্ট আপনি পেয়ে জয়েন করবেন ডিরেক্ট নিয়োগের জন্য। এটা একটা পরিপত্র আছে যে সরাসরি নিয়োগ যদি হয় সেই ক্ষেত্রে একটা ইনক্রিমেন্ট যুক্ত হয়। তো দ্যাটস ওয়াই 22,000 থেকে বেড়ে যাবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া তাহলে আপনি 9 গ্রেডে কি এতদিন ধরে থাকতে হবে যে 5% করে বেড়ে বেড়ে 53,000 টাকা পর্যন্ত হবে? নট লাইক দ্যাট। আপনি 9 গ্রেড থেকে 7 গ্রেড আসলে সবার থাকে না, খুব অল্প কিছু ইয়েতে থাকে। 9 গ্রেড থেকে 6 গ্রেড যেটা পরবর্তী ধাপ, এখানে যাওয়ার জন্য 4+ ইয়ার্স লাগে। 4+ ইয়ার্স এর একটা কাহিনী বলি। 4 বছর যেদিন আপনার কমপ্লিট হবে, মানে আজকে আপনি জয়েন করছেন, ঠিক 4 বছর পরে আপনি সিনিয়র স্কেল পরীক্ষা দিতে পারবেন। সিনিয়র স্কেল পরীক্ষা দিলে ওটা যদি পাশ করেন দেন আরো কিছু কন্ডিশন আছে, ট্রেনিং শেষ করা, এসিআর জমা দেওয়া, ওগুলো সার্ভিস আসার পরে বুঝবেন। দেন আপনি গ্রেড 6-এ চলে যাবেন। তাহলে দেখেন 4 বছর বা 5 বছর ধরে যদি ধরি, 5 বছরে 5টা ইনক্রিমেন্ট পাবেন। তো 5টা ইনক্রিমেন্টে তো আপনার 53,000 টাকা বেসিক হবে না, আপনার বেসিক হয়তো 25-26,000 টাকা হতে পারে, 25 বা 26K এর মতো হতে পারে সাপোজ। তাহলে ওই 26K থেকে সরাসরি আপনি জাম্প করবেন কিন্তু 35K তে, অর্থাৎ একটা বড় জাম্প এখানে হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট আমাদের জন্য যে 4 বছর পরে একটা বড় জাম্প হয়। একইভাবে গ্রেড 6 থেকে গ্রেড 5 এর জন্য আপনার 9 বছর প্লাস এক্সপিরিয়েন্স দরকার হয়, 10 বছরের মতো দরকার হয় প্লাস। এটা ক্যাডার টু ক্যাডার ভ্যারি করে এবং পোস্ট কয়টা খালি আছে তার উপরও কিন্তু চেঞ্জ হতে পারে। এরপরে ধীরে ধীরে উপসচিব, মানে গ্রেড 5 এর পর থেকে কিন্তু এটা গভর্নমেন্টের আন্ডারে চলে যাবে। উপসচিব একটা পোস্ট আছে, এটা একটু পরে বুঝাবো জিনিসটা কি, এটা ডিফারেন্ট একটা জিনিস। তো যাই হোক, আমি একটা ক্যাডার দিয়ে শুরু করি। যেমন আপনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনার কাজ করার জায়গায় কতগুলো জায়গায় দেখেন, মানে কোথায় কোথায় আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এম্বাসিতে কাজ করতে পারবেন, হাই কমিশনে কাজ করতে পারবেন। বেসিক্যালি দুইটাই সেম জিনিস, ভাইভাতে গিয়ে আপনারা শিখবেন এটা। এম্বাসি এবং হাই কমিশনের মধ্যে মূল পার্থক্য হলো কমনওয়েলথ অন্তর্ভুক্ত কিনা আপনি। কমনওয়েলথ অন্তর্ভুক্ত দেশগুলোতে হাই কমিশন বলে, আর নন কমনওয়েলথ কান্ট্রি গুলোতে এম্বাসি বলে। একই একই জিনিস, জাস্ট কিছু নাম, পোস্টের নাম চেঞ্জ। যেমন অ্যাম্বাসেডর আর হাই কমিশনার দুটো আলাদা নাম ইউজ করবো, তাহলে এখানে হাই কমিশনার হলে এখানে ডেপুটি হাই কমিশনার, এখানে ডেপুটি অ্যাম্বাসেডর, এরকম কিছু নাম চেঞ্জ হয়, বাকিগুলো মোটামুটি সেম। আর এই যে থার্ড সেক্রেটারি এগুলোকে আসলে বলা হয় ফ্রেঞ্চ ওয়ার্ড সেক্রেটারি দ্য থার্ড। সো এই থার্ড সেক্রেটারি আসলে গ্রেড 9, সাধারণত গ্রেড 9ই থার্ড সেক্রেটারি হিসেবে পোস্টেড হয়। যদিও খুব কম সংখ্যক অফিসারই আসলে গ্রেড 9 হিসেবে যায়, কারণ প্রথম 3 বছর দেশকে সার্ভিস দিতে হবে, হেডকোয়ার্টারে কাজ করতে হয়। হেডকোয়ার্টার এখানে লেখা নেই, প্রথম 3 বছর কাজ করতে হয় হেডকোয়ার্টার। সো হেডকোয়ার্টার মানে হলো পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা ঢাকায় অবস্থিত, সেগুলো ইচ্ছাতে সেখানে কাজ করতে হয়। তো 3 বছর সার্ভিস লাইফটা কিরকম, যে আপনার ট্রেনিং বাদে 3 বছর। তো দেখেন আপনাকে একটা পিএটিসি, বিপিএটিসি, লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, এটার নাম মনে শুনে থাকবেন। এখানে একটা ফাউন্ডেশন ট্রেনিং বলা হয় এফটিসি, এটা করতে হবে 6 মাসের। তারপর ফরেনের জন্য বলতেছি, আর আরেকটা এসডিটিএ বলা হয় স্পেশাল ডিপ্লোম্যাটিক ট্রেনিং। ওই ট্রেনিংটা চেঞ্জ হয়, 6 থেকে 10 মাসের মতো হয়। দেখেন 6 মাস, এদিকে ধরলাম 6-7 মাস, তাহলে এখানেও 1 বছর। আলটিমেটলি কিন্তু আপনার 4 বছর ওভার হয়ে যায়। তখন দেখা যায় যখন পোস্টেড হয় তখন সেকেন্ড সেক্রেটারি হিসেবে পোস্টিং দেওয়া হয়, প্রথম পোস্টিংটা। তো এটার আবার একটা নাম আছে, সেকেন্ড সেক্রেটারি হিসেবে লোকাল। সেকেন্ড সেক্রেটারি লোকাল মানে হলো সে বেসিক্যালি থার্ড সেক্রেটারি উপরে উঠে গেছে, সেকেন্ড সেক্রেটারি এখনো হয় নাই, সে পরীক্ষা টরীক্ষা দিয়ে হয়তো কমপ্লিট করে রাখছে, কিছুদিন পর পোস্টিং চেঞ্জ হয়ে যাবে বা পোস্ট চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা সেকেন্ড সেক্রেটারি লোকাল বলে। এইভাবে আস্তে আস্তে গ্রেড চেঞ্জ হতে থাকবে। সাধারণত থার্ড সেক্রেটারি হিসেবে পোস্টিং খুবই কম হয়। শুরুতে কোথায় থাকে? মন্ত্রণালয়ে থাকে। তাহলে মন্ত্রণালয় বা হেডকোয়ার্টার যেটাকে আমরা বলতেছি,
হেডকোয়ার্টারটা একটু বুঝিয়ে দিই। হেডকোয়ার্টার মানে হলো আপনি ঢাকা বাংলাদেশে আছেন, ঢাকায় আছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনাকে পোস্টিং দেওয়া হবে। অনেকগুলো উইং আছে, যে কোনো একটা উইং এ আপনি পোস্টেড হবেন, বিভিন্ন উইং এর বিভিন্ন কাজ। একদম ফার্স্ট পোস্টিং এ আপনাকে বলা হবে এএস, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ফুল নেম হয়তো আর বলা লাগবে না এরপরে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সহকারী সচিব হিসেবে আপনি পোস্টেড হবেন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পরে হবেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সাস বলি আমরা। সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটা কিন্তু হবে 9, এটা হবে 6। এরপরে আপনি হয়ে যাবেন পরিচালক বা ডিরেক্টর, এটা হলো গ্রেড 5। ডিরেক্টরের পর হবেন ডিজি, মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল, এটা হবে গ্রেড 3। তাহলে দেখেন মাঝখানে 7 এবং 8 নাই, এখানে আবার 4 নাই। এরপর আপনি হবেন এএফএস আর হলো এফএস, ফাইনালি গ্রেড 1 গ্রেড 2। এএফএস মানে হলো এডিশনাল ফরেন সেক্রেটারি আর এফএস মানে হলো ফরেন সেক্রেটারি। একটা ছোট্ট কম্পারিজন করব, তারপর আরেকটা টপিকে যাব। আমি দুইটা নাম লিখবো, দুইটা নামের মধ্যে পার্থক্য আছে কিনা বলবেন। একটা হলো সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়, আর হলো পররাষ্ট্র সচিব, সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা হলো আমার অপশন 1, এটা হলো অপশন 2। আমাকে একটু চ্যাট বক্সে বা কমেন্ট করে বলেন তো এই দুইটা কি সেম না আলাদা? সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় আর পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটা কি সেম না আলাদা? গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আমি একটু টেস্ট করব। টেস্ট হলো ম্যাক্সিমামই মোটামুটি আচ্ছা, পিয়াল যেটা বলছেন গ্রেড 9 আর গ্রেড 1, না না ভাই, এই দুইটাই গ্রেড 1, দুইটাই গ্রেড 1 পোস্ট। আপনি যদি ফরেন ক্যাডারে বা অ্যাডমিন ক্যাডারে বা পুলিশ ক্যাডারে যান, ইউ হ্যাভ টু বি আউটস্পোকেন। ক্যাডার সার্ভিস আসলে আপনাকে ডেফিনেটলি 90% টাইম আউটস্পোকেন হতে হবে। গভর্নমেন্টের বিভিন্ন যে পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, সেই ইমপ্লিমেন্ট গুলো করার সময় জনগণের সাথে কিন্তু আপনার কথা বলা লাগতে পারে, বা পাবলিক ডিলিংস যেটা আমরা বলি, পাবলিক ডিলিংস করতে হবে। দ্যাটস ওয়াই ইউজ ভয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু দেখতে চাই যে এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা কে বলতে পারবে? একটু হ্যান্ড রেজ করেন তো, আমি একজনকে বা দুইজনকে বলতে পারি। ওই পরিমাণ সাহস কিন্তু দেখাতে হবে যে ভাই আমি মুখে বলতে পারবো। সঠিক না ভুল, দ্যাটস নট ম্যান্ডেটরি। সঠিক ভুলের কোনো আমার দরকার নেই, সেটা তো আমি আপনাকে বলতে পারবো। বাট সাহসটা আমি দেখতে চাই যে কতজন এই দুইটার মধ্যে পার্থক্য বলার সাহসটা রাখেন। ওকে, আই ক্যান সি সাম হ্যান্ডস। ফার্স্ট ওয়ান হলো আয়েশা। আয়েশা, আপনাকে পারমিশন দেয়া আছে, আপনি বলেন তো দেখি 1 এবং 2 এর মধ্যে পার্থক্য কি? সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় আর পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে পার্থক্য কি? আপনি আনমিউট করে বলতে পারেন আয়েশা। হ্যালো, এমনিতেই হাত তুলে রাখছিল সে। পিয়াল বলেন, পিয়াল। জি ভাইয়া, ভাইয়া আমার মতে ভাইয়া যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব, তিনি হচ্ছেন ভাইয়া দেশের যে হেডকোয়ার্টারটা আছে সেখানকার আর কি মানে প্রধান কর্মকর্তা। আর যিনি পররাষ্ট্র সচিব তিনি বাইরের দেশের কোন এম্বাসি বা হাই কমিশনে আর কি সেখানকার তিনি আর কি প্রধান কর্মকর্তা। এটা হতে পারে ভাইয়া। দুইটাই তো পররাষ্ট্র সচিব দিয়ে বলছেন, কোনটা সচিব? সচিব কোনটা? সচিব সচিব ভাইয়া বলতে চাচ্ছিলাম যে দেশে যে হেডকোয়ার্টারটা আছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখানকার যিনি প্রধান হিসেবে সেটা সচিব। দায়িত্বরত। জি জি জি। আচ্ছা, পররাষ্ট্র সচিব। আর পররাষ্ট্র সচিব যিনি হচ্ছে বিদেশে কোনো এম্বাসি বা হাই কমিশনে যিনি প্রধান মানে সেক্রেটারি হিসেবে আছেন, তিনি পররাষ্ট্র সচিব, এরকম হতে পারে না। আচ্ছা, ওকে পিয়াল ভাই, থ্যাংক ইউ। আমরা আসবো এটা নিয়ে। আরেকজনকে হাত তুললো, এটা শাহনেওয়াজ, শাহনেওয়াজ হওয়ার কথা মনে হয়। শাহনেওয়াজ ভাই, আপনাকে পারমিশন দেওয়া আছে। জি ভাইয়া, উনি যেটা বলছে আমি ওনার সাথে একমত। বাট হচ্ছে সচিব যিনি উনি হচ্ছে অ্যাডমিন ক্যাডার থেকে সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়, আর পররাষ্ট্র যিনি সচিব যিনি উনি হচ্ছে আপনার ফরেন ফরেন ক্যাডার থেকে। আমি যেটা বুঝি আর কি, বা আমার যেটা মনে হয়েছে। ওকে, থ্যাংক ইউ। আর কেউ বলতে চান? আমি মোটামুটি হ্যান্ড গুলো নামানো আছে। আর কেউ বলতে চান কিছু? এনিওয়ান? শরীফ আহমেদ খান, প্লিজ। জি ভাই, এখানে আমার মনে হচ্ছে যে সচিব হচ্ছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কোনো বিষয়ক একজন সচিব প্রধান কর্মকর্তা প্রশাসনিক, আর হচ্ছে পররাষ্ট্র সচিব হচ্ছে পররাষ্ট্র বিষয়ক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র বিষয়ক যিনি প্রধান যিনি কর্মকর্তা উনি হচ্ছেন পররাষ্ট্র সচিব। আর সচিবটা হচ্ছে জেনারেলাইজড করা, মানে যে কোনো বিষয়ের যিনি প্রধান কর্মকর্তা হতে পারে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, আমি আর না নেই, আমি একটু বলি। আমি এবার পাশে আরেকটা লিখি, ধরেন সচিব তথ্য মন্ত্রণালয়। তো এই সচিবটার আসলে অনেক ব্যবহার আছে। সচিব একজনের পদমর্যাদা হতে পারে, আবার পোস্ট হতে পারে, পদ হতে পারে। পদমর্যাদা হলো ব্যক্তির, আর এটা হলো প্রতিষ্ঠানের। যখন সচিব কোনো ব্যক্তির হয় সেটা হয় গ্রেড 1। পোস্টের ক্ষেত্রে যখন কোনো একটা প্রতিষ্ঠানের পোস্ট, সেটা নট ম্যান্ডেটরি গ্রেড 1, এটা গ্রেড 1 হতে পারে, 2 হতে পারে, ইভেন 3ও কিন্তু হতে পারে, গ্রেড 3রও কিন্তু সচিব হতে পারে, সেটা হলো পোস্ট। ওকে, মহাপরিচালক নিয়ে একটু বলবো একটু পরে। সো পররাষ্ট্র সচিব যেটা, এটা হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেড পোস্ট। হেডকোয়ার্টার বলেন, এম্বাসি বলেন, সবকিছু মিলে, মানে প্রত্যেকটা এম্বাসি আসলে হেডকোয়ার্টার আন্ডারে অপারেট করে। সো বেসিক্যালি যে কোনো হেডকোয়ার্টারেই রিপোর্ট করে হলো, সরি, যে কোনো এম্বাসি বা হাই কমিশন বলেন, সেটা রিপোর্ট করে হলো হেডকোয়ার্টারকে, মন্ত্রণালয়কে। সো মন্ত্রণালয়ের যে হেড, সে বেসিক্যালি সবারই হেড। তো পররাষ্ট্র সচিব হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রশাসনিক প্রধান যিনি। আর এই সচিব যারা বলতেছেন অ্যাডমিন ক্যাডার থেকে আসে, নট ম্যান্ডেটরি, অ্যাডমিন ক্যাডার থেকে আসে না আসলে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এখানে বসেন। এই সচিব অনেকে হতে পারে। ব্যাপারটা দেখেন, এই সচিব হলো এখানে গ্রেড 1, আর পররাষ্ট্র সচিবও গ্রেড 1, যদি এটা সিনিয়র সচিব বসে সাধারণত এক ধাপ উপরে। ধরেন এই আপনাদের হলো 44 ব্যাচ, 44 বিসিএস এর আপনাদের 10 জন জয়েন করলো, তার মধ্যে একদম শেষ বয়স পর্যন্ত, আজ থেকে মনে করেন 2051, সাপোজ 2051 আপনাদের মধ্যে 4 জন কর্মকর্তা আছেন, 4 জন। তো 4 জন কর্মকর্তা গ্রেড 1-এ চলে গেছে। তার মধ্যে একজন হলো ফরেন সেক্রেটারি বানানো হয়েছে, তাহলে বাকি যে 3 জন আছেন তারাও তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এবং তাদের পদমর্যাদা সচিব, তাহলে তাদেরকে কিভাবে ডিনোট করবে? তখন বলা হবে সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়। মানে সে গ্রেড 1 অফিসার, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর অফিসার, কিন্তু সে পররাষ্ট্র সচিব না, ইজ নট হেড অফ দ্য মিনিস্ট্রি। হেড অফ দ্য উইং বা হেড অফ দ্য সেকশন হতে পারে, বেসিক্যালি উইং এ হবে, বা ডিভিশন হওয়াটা বেশি দরকার। সো এই সচিব হলো ডিভিশন হেড। আর এই পররাষ্ট্র সচিব এটা ফিক্সড করে দিচ্ছে, মানে পোস্টের নামই কিন্তু পররাষ্ট্র সচিব, ভালো মতো বুঝছেন, পোস্টের নামই হলো পররাষ্ট্র সচিব। ডেফিনেটলি ফরেন সার্ভিস থেকে কেউ একজন এখানে যাবে, এবং এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের হেড পোস্ট। এবার পাশে একটা লিখছি সচিব তথ্য মন্ত্রণালয়। এখন বেসিক্যালি তথ্য মন্ত্রণালয়ের যিনি সচিব উনি গ্রেড 1 হয়, বাট এই সচিব তথ্য মন্ত্রণালয় এটা কিন্তু পোস্ট, এটা কোনো ব্যক্তির না। এখানে যে ভদ্রলোক বসবেন, যে স্যার বসবেন, তিনি ডেফিনেটলি সচিব পদমর্যাদার হবে, যেহেতু এটা গ্রেড 1, তাহলে যে ব্যক্তিকে এখানে বসাবো সেটাও কিন্তু গ্রেড 1 হইতে হবে। এবার ধরেন আরেকটা নাম দিলাম যে সচিব, সাপোজ কোন একটা বিভাগ, তো এমন একটা বিভাগ যেটার এই সচিবটা হলো গ্রেড 2, হলো পোস্ট হলো গ্রেড 2, তাহলে এখানে যে ভদ্রলোক বসবেন সেটা যদি হয় গ্রেড 3 বা গ্রেড 2 হোক বা গ্রেড 3 হোক, যেই হোক, তার নামও কিন্তু সচিব ওই বিভাগ, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি সচিব না, ব্যক্তিগতভাবে তিনি হয়তো অতিরিক্ত সচিব। এই হলো পার্থক্য, একটা হলো ব্যক্তির এগেনস্টে যাবে, একটা হলো মন্ত্রণালয়ের এগেনস্টে যাবে, এই হলো দুইটা পার্থক্য। এই বিষয়টা ক্লিয়ার হলে একটু চ্যাট বক্সে জানায়। ওকে, তাহলে এখন থেকে সচিব জিনিসটা আশা করি বুঝবেন। ঠিক আছে, সচিব একটা পোস্ট হতে পারে, একটা পদমর্যাদা হতে পারে। আচ্ছা, এটা অ্যাডমিনিস্ট্রেশনে যখন যাব তখন আবার একটু ভালো মতো বলবো।
ঠিক আছে, তাহলে বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন, হাই কমিশন, ডেপুটি হাই কমিশন, এক্সট্রা হাই কমিশন। সো হোয়াট এরা কি করে, ফরেন সার্ভিসের অফিসাররা আসলে কি করে? ফরেন সার্ভিসের অফিসারের অন্যতম কাজ, যেটা আপনি বিভিন্ন জায়গায় পড়বেন, দেখবেন বা মানুষের কাছে শুনবেন, যে রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি, তারা দেশকে রিপ্রেজেন্ট করে। কেন করে? এই ফরেন সার্ভিসে যারা থাকে তাদেরকে আলাদা একটা নামে ডাকা হয়, এটা হলো ডিপ্লোমেট, কূটনৈতিক। সো ডিপ্লোমেটদের কাজ হলো টু ব্রিং এ ব্রিজ, একটা ব্রিজ তৈরি করা। কার সাথে? আপনার একটা দেশ আছে, এই হলো না আপনার একটা দেশ, আপনার আশেপাশে অনেকগুলো দেশ আছে। তো এই দেশগুলোর সাথে আপনার কি করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে, বিভিন্ন ধরনের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক, আর্থিক সম্পর্ক, বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করতে হবে। সো আপনি কি পুরো দেশ নিয়ে সেখানে যাবেন? নো, ইউ ক্যান নট গো ডু দ্যাট। আপনাকে কি করতে হবে? একটা ব্রিজ তৈরি করতে হবে। এই ব্রিজটা তৈরি হলো ফরেন সার্ভিস অফিসাররা তৈরি করে, মানে তাদের মাধ্যমে এটা তৈরি করা হয়। যদিও ওই ব্রিজের অন্যতম কারিগর বা অন্যতম দাবিদার হলো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে রিপ্রেজেন্ট করে হলো বিভিন্ন ফরেন সার্ভিস অফিসাররা। তো এই সম্পর্কটা কি জন্য হতে পারে? এটা সামাজিক কারণে হতে পারে, এটা রাজনৈতিক কারণে হতে পারে, এটা আর্থিক কারণে হতে পারে, এটা কালচারাল বা সাংস্কৃতিক কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। একটা দেশের সাথে হয়তো আমাদের শুধু সাংস্কৃতিক সম্পর্ক আছে, কোনো রাজনৈতিক সম্পর্ক নাই, দ্যাটস পসিবল। একটা দেশের সাথে হয়তো শুধু আর্থিক সম্পর্ক আছে, কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, পসিবল। আপনার চারপাশে যে প্রতিবেশী কান্ট্রিগুলো, তাদের সাথে আপনার ডেফিনেটলি জিওপলিটিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো তো কারা করবে, কারা মেনটেন করবে, কারা রেগুলার আপ টু ডেট থাকবে? ডেফিনেটলি ফরেন সার্ভিস অফিসার বা ফরেন মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এর অন্যতম কাজ এটা। যেমন মনে করেন আমাদের এই রিসেন্টলি আমরা 16 ডিসেম্বর পালন করে আসছি। বাংলাদেশে যখন 16 ডিসেম্বর আমরা পালন করতেছি, এটাকে বলা হয় ন্যাশনাল ডে, প্রত্যেকটা দেশের থাকে। তো ন্যাশনাল ডে এর কিছু কালচার আছে। কালচারটা কি? হেড অফ দ্য স্টেট এবং হেড অফ দ্য গভর্নমেন্ট, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, এই দুইজন পরস্পরকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরা এই দেশ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বা মহামান্য রাষ্ট্রপতিকে গ্রিটিংস পাঠাবে, যে আপনার দেশের আজকে একটা বড় দিন, আপনার দেশের মানুষদের শান্তি কামনা করছি। এটা একটা কালচার। এই কালচারটা কে পালন করবে? মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। এরপর মনে করেন অন্য কোনো দেশ থেকে দেশে মানুষ আসতেছে, এটা মনে করেন একটা কান্ট্রি, সি কান্ট্রি, এটা মনে করেন একটা কান্ট্রি, আই কান্ট্রি। সো সি কান্ট্রি ডিরেক্টলি বি কান্ট্রির সাথে যোগাযোগ করবে না। সি কান্ট্রির মফা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, বি কান্ট্রির মফার সাথে যোগাযোগ করবে। মফা টু মফা কানেক্টেড হবে। সি কান্ট্রির যারা আসবে তারা মফা থ্রু বাংলাদেশে আসবে, বাংলাদেশে এসে তারা মফার সাথে কানেক্টেড হবে। এরপর তারা রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যার সাথেই কাজ করতে চায়, যার সাথেই কথা বলতে চায়, সেখানে যাবে। সো এই দেশের সীমানা যখনই পার হয়ে যাবেন, আপনি যে দেশেরই নাগরিক হন, ওই দেশের নাগরিক হিসেবে ওই দেশের সীমানা পার হওয়ার সাথে সাথেই ইউ আর পার্ট অফ দ্য মিশন সিচুয়েটেড ইন দ্যাট কান্ট্রি। আপনি সি কান্ট্রিতে যান, সি কান্ট্রিতে এই বি দেশের একটা মিশন থাকবে বা হেডকোয়ার্টার, এম্বাসি থাকবে। তখন আপনি ওই এম্বাসি বা হেডকোয়ার্টার দ্বারা নিয়ন্ত্রিত হবেন। এম্বাসি যা বলবে আপনাকে তাই করতে হবে, এর বাইরে করা যাবে না। করলে কি হবে? ওই সরকার ভার্সেস সরকারের মধ্যে একটা সমস্যা তৈরি হতে পারে। ঠিক আছে? তাহলে আপনি মনে করেন নেদারল্যান্ডে গেলেন, নেদারল্যান্ডে তো বাংলাদেশে কোনো সরকার নাই। নেদারল্যান্ডে যদি আপনি কোনো সমস্যায় পড়েন, হুইল টেক কেয়ার অফ? মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সিচুয়েটেড বা এম্বাসি অফ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, যেটা নেদারল্যান্ডে আছে। সো ইট অ্যাক্টস লাইক এন গভর্নমেন্ট রিপ্রেজেন্টিং দ্য হেড অফ দ্য স্টেট। হেড অফ দ্য, আমি আবার বলি, হেড অফ দ্য গভর্নমেন্ট হলো সরকার প্রধান। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সরকার প্রধানকে রিপ্রেজেন্ট করে না, এটা রিপ্রেজেন্ট করে হেড অফ দ্য স্টেট, রাষ্ট্রপ্রধানকে। রাষ্ট্রপতির হয়ে তারা কাজ করে। এখন আপনি ভাবতে পারেন যে আচ্ছা, তারা তো মনে হয় বেশ ইন্টারেস্টিং কাজ, সবসময় দেশের বাইরে গিয়ে আমি বক্তৃতা দিয়ে ফেরাবো। ইটস নট ট্রু। আপনাকে প্রচুর কাজ হেডকোয়ার্টারে করতে হবে, বা ব্যাক এন্ডের কিছু কাজ বলে আমরা, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ডে প্রচুর কাজ আছে। আপনি হয়তো বা জাতিসংঘে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী একটা স্পিচ দিবেন, একটা স্পিচ দেওয়ার জন্য একটা পুরো মিনিস্ট্রিকে যে পরিমাণ কাজ করতে হয়, আনবিলিভেবল। আর পার্টিকুলার কোনো উইং এর কথা বললে তো সেটা আরো কষ্টকর, কারণ উনি কি বলবেন, তার রেফারেন্সটা কি, তার লজিকটা কি, সেতে অন্য কোনো দেশে কোনো সমস্যা হবে কিনা, আমাদের এক্সিস্টিং সম্পর্কগুলো নষ্ট হবে কিনা, অনেক কিছু চিন্তা করে একটা স্পিচ রেডি করতে হয়। কারণ প্রাইম মিনিস্টার হয়তো মুখ দিয়ে বলবে তিনি লায়াবল, বাট ইন কেস এনিথিং হ্যাপেন্স, এটা পুরো দায়িত্ব পড়বে কি ওই করসপন্ডিং উপবিভাগ বা উইং যেটাই বলি না কেন তার গায়ে। সো দেশকে যখন বাইরের কান্ট্রির সাথে কানেক্ট করার চেষ্টা করা হবে, হোয়াট এভার ইন এনি সেন্স, সেখানে চলে আসবে মফা। আপনারা সংবিধান পড়ছেন, পড়ার কথা এতদিন হয়তো অনেকেই পড়ে ফেলছেন। সংবিধানে 55 এতে লেখা আছে রাষ্ট্রপতি নির্ধারণ করবেন কোন মন্ত্রণালয় কিভাবে চালিত হবে, সেটা বলে রুলস অফ বিজনেস। 55 এ ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই রুলস অফ বিজনেস তৈরি করছেন। হোয়াট ইজ রুলস অফ বিজনেস? কোন মিনিস্ট্রি, কোন বিভাগ কি কাজ করবে, এটাকে আসলে বলা হয় রুলস অফ বিজনেস, বা মিনিস্ট্রিগুলোর কাজের প্রসিডিউর কি হবে, এটা রুলস অফ বিজনেস। ওই রুলস অফ বিজনেস একটা তফসিল আছে, তফসিল মানে মনে হয় বুঝেন সংযুক্তি। ওই তফসিলের নাম হলো অ্যালোকেশন অফ বিজনেস। এগুলো লেখার দরকার নেই, জানারও দরকার নেই। অ্যালোকেশন অফ বিজনেসে স্পেসিফিকলি বলে দিছে যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স কি কাজ করবে।
বা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কি কাজ করবে, বা মিনিস্ট্রি অফ ইনফরমেশন কি কাজ করবে, বা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার কি কাজ করবে, এক্স্যাক্টলি কাজের মানটা লিখে দিয়ে দিচ্ছে, কার ঘাড়ে কোন দায়িত্ব দেওয়া আছে এটা ওভাবে দেওয়া আছে। সো অ্যালোকেশন অফ বিজনেস এবং রুলস অফ বিজনেস ফলো করেই কিন্তু প্রত্যেকটা মিনিস্ট্রি কাজ করে। সো যখন আপনারা এখানে আসবেন এটা আরো ইন ডিটেইলস জানতে পারবেন। বাট আপাতত দূর থেকে যদি চিন্তা করেন, ডেফিনেটলি একটা সুটেড বুটেড ইয়ং অফিসার, ইউ আর গোয়িং টু রিপ্রেজেন্ট দ্য কান্ট্রি ইন হোল ওভার দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য ড্রিম এভরিওয়ান সিস, এবং ইটস ট্রু, এইটা সত্য হয়। বাট ইট টেকস এ গ্রেট এফোর্ট ফ্রম এভরিথিং। চান্স পাওয়ার জন্য কষ্ট করতে হবে, এবং পরবর্তীতে আরো বেশি কষ্ট করতে হবে। মানুষ ভাবে যে চান্স পেলে মনে কাজ শেষ, বাট মূল পরিশ্রমটা তারপরে শুরু হয়, কারণ লং কেরিয়ার অ্যাহেড অফ ইউ। দ্যাটস মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বা বিসিএস ফরেন অ্যাফেয়ার্স। নাও কাম টু বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিন ক্যাডার যেটাকে আমরা বলি। মোটামুটি সবচেয়ে বড় ক্যাডার হলো বিসিএস প্রশাসন। ছোট্ট এক্সাম্পল, যদি আপনার যদি মোট ক্যাডার সার্ভিসের জেনারেল ক্যাডারে বলি, 550টা পোস্ট থাকে অন এভারেজ, এর মধ্যে 300টাই কিন্তু বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায়। অনেক বড় একটা ক্যাডার, এটা বেশ বড় একটা ফ্যামিলি, এবং সবচেয়ে বেশি কাজ আসলে ওদেরকে করতে হয়। দেশের একদম রুট লেভেলের উপজেলা পর্যন্ত যদি চিন্তা করি, উপজেলাতেও কিন্তু অ্যাডমিন সার্ভিসের একজন অফিসার থাকে, যেটাকে উপজেলা নির্বাহী প্রধান, এবং আরেকজন অফিসার থাকে এসিল্যান্ড। দুজনে কিন্তু অ্যাডমিন ক্যাডার, অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে আসে। তো একদম রুট পর্যন্ত তাদের প্রতিনিধি থাকে। আর জেলা অফিসের নাম তো শুনছেন, জেলা প্রশাসকের কার্যালয়। জেলা প্রশাসকের কার্যালয় কিন্তু কেন্দ্রীয় সরকারকে রিপ্রেজেন্ট করে। এটা আবার একটু লিখে দিই, ডিসি অফিস। হোয়াট ইজ ডিসি অফিস? ডিসি অফিসের কাজ কি? ডিসি অফিস হলো সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে, সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করে। সো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পলিসি, যে কোনো নীতি নির্ধারণ আলটিমেটলি প্রশাসন ক্যাডারের যিনি গ্রেড 5 অফিসার, ডিসি যাকে আমরা বলি, ডেপুটি কমিশনার, উনি ইমপ্লিমেন্ট করবেন। কোনো ফিডব্যাক দরকার হলে উনি করবেন। সরকার যেই জায়গায় যাই করতে চাক ওদেরকে করতে হবে প্রশাসন ক্যাডারের থ্রুতে। মনে করেন আপনাকে একটা জমি দিবে, সাপোজ সরকারের মনে হলো যে আপনাকে আমরা একটা জমি দেব সরকারের পক্ষ থেকে। তো আপনি কোন জেলায় অবস্থিত? ওই জেলার কোন উপজেলায় অবস্থিত? উপজেলা ইউএনও স্যার, এসিল্যান্ড থ্রু ইউএনও, দেন ডিসি, দেন এটা গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট থেকে ডিসি কাছে যাবে, ডিসি কাছে ইউএনও কাছে যাবে, ইউএনও থেকে এসিল্যান্ডের কাছে যাবে। এই থ্রুতে আপনাকে জমিটা দেওয়া হবে। এটা পুরো ট্রান্সপারেন্ট থাকবে। ওকে, এখন এই প্রশাসন ক্যাডারে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন, আপনার দুই জায়গায় কাজ করার সুবিধা আছে। একটা হলো মন্ত্রণালয়, আর একটা হলো ফিল্ডের বাংলা মাঠ প্রশাসন যেটাকে আমরা বলি। তো সাধারণত জয়নিং এ মন্ত্রণালয়ে কোনো পোস্টিং থাকে না। একটা পোস্ট আছে মন্ত্রণালয়ে, সব মন্ত্রণালয়ে সহকারী সচিব নামে একটা পোস্ট থাকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেটা বললাম। কিন্তু অন্যান্য মন্ত্রণালয়ে সহকারী সচিবরা সাধারণত ক্যাডার সার্ভিস অফিসার হয় না, তারা প্রমোটিভ অফিসার বলা হয়। প্রমোটেড হয়ে বা প্রমোশন পেয়ে সহকারী সচিবে আসে। সাধারণত এখনো পর্যন্ত এই প্র্যাকটিসটা নাই যে প্রশাসন ক্যাডারের কাউকে ডিরেক্টলি মন্ত্রণালয়ে পোস্টেড করা হয়েছে। একটা কারণ আছে, যদিও ডেস্ক অফিসার হিসেবে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স যেমন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে বোঝায়, ডেস্ক অফিসার হলো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। অন্যান্য মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার বলা হয় উপসচিবকে। ডিফারেন্ট থিং, আপাতত এটা না জানলে হবে। সো মাঠ প্রশাসনে চলে আসেন। মাঠ প্রশাসনে একদম প্রথম পোস্টিংটা হয়, যেটা বলা হয় অ্যাসিস্ট্যান্ট কমিশনার। অ্যাসিস্ট্যান্ট কমিশনার হিসেবে তাদের প্রথম পোস্টিং হয়। যদিও আপনারা এটার সাথে পরিচিত না, আপনারা পরিচিত হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট কথাটাই আসলে ভুল, এটাকে বলা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। মানে আপনি একটা বাংলায় বলবেন, একটা ইংলিশে বলবেন, কিন্তু হয় না। এখন থেকে যদি প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হন, আপনি নিজেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিতে পারবেন। তো আপনাকে যখন পদায়ন করা হবে, পদায়ন করার আগে যখন আপনার রেজাল্ট হবে, রেজাল্টের পরে কিন্তু আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবেন না, আপনি হবেন একজন সহকারী কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। আর যখন আপনাকে একটা জেলায় পদায়ন করা হবে, পদায়ন করার পরে ডিসি স্যার বিভিন্ন সময় মোবাইল কোর্ট বা অন্যান্য কোর্ট রিলেটেড কাজে আপনাকে এই নির্বাহী একটা ক্ষমতা দিবে, যেটা হলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলা হয়। ওই ক্ষমতাটা দেওয়ার পর আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতে পারবেন উইদিন এ সার্টেন বাউন্ডারি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি কিন্তু একটা সার্টেন বাউন্ডারিতে করতে হয়। আপনি মনে করেন রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, আপনি ঢাকাতে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট না, শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট কমিশনার। যাই হোক, এটা আপাতত না বোঝার দরকার হয় না। আপনাদের পরিচয় হবে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আপনাদের কি কি কাজ করতে হবে? প্রশ্ন হলো আপনাদের কি কাজ করতে হবে না, আপনাকে আসলে সব কাজ করতে হবে। জেলা অফিসের সব কাজ তো করতে হবে, মাঠ প্রশাসনের সরকারের যে কোনো কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে। মোবাইল কোড করতে হয়, মোবাইল কোড বেশ ফ্যাসিনেটিং বলা হয়, বাট ডেফিনেটলি এটা অনেক কষ্টের একটা কাজ, বাট স্যাটিসফ্যাকশন এখানে পাওয়া যায়।
কারণ মোবাইল কোড করে আলটিমেটলি আপনি কি করতেছেন, কোন একটা অন্যায়কে প্রতিহত করতেছেন। একটা বাল্যবিবাহ হচ্ছে, আপনি সেটাতে গিয়ে বাল্যবিবাহটা বন্ধ করে একটা মেয়ের জীবন বাঁচাচ্ছেন। সো স্যাটিসফ্যাকশন আছে, বাট কষ্টটাও কিন্তু অনেক অনেক বেশি। ওকে, একটা আননোন নাম নাই, সে বলছে অ্যাডমিন কাওয়ার কি মোস্ট পাওয়ারফুল কিনা। পৃথিবীতে কেউই আসলে মোস্ট পাওয়ারফুল না। পৃথিবীতে কেউ আসলে মোস্ট পাওয়ারফুল না, সবকিছুই সাময়িক। আপনি যদি ক্ষমতার চিন্তা করেন, ক্ষমতার চিন্তা করে ক্যাডার সার্ভিস আসতে চান, ইটস এ ব্যাড ড্রিম। এই যুগে আপনি ক্ষমতা দেখাবেন, হবে না। আপনার একটা ভিডিও করবে বা ছবি তুলবে, একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই দিবে, দেখবেন অবস্থা 12টা বেজে গেছে। সো পাওয়ার ইজ নাথিং। পাওয়ার, আমরা আমাদের দেশে পাওয়ার যেটাকে বলি সেটা আসলে ম্যাল প্র্যাকটিসকে বলি, বাজে ব্যবহারকে বলি। এভাবে করা ঠিক না। দায়িত্ব বলতে পারেন। আমি অ্যাডমিন সার্ভিসে আপনি অ্যাডমিন সার্ভিস বা ফরেন অ্যাফেয়ার্স বা পুলিশে যদি যান, আপনার দায়িত্ব অনেক বেশি থাকবে। দ্যাটস ট্রু। পাওয়ারটা বলবেন না, নেগেটিভ ওয়ার্ড। অনেক বেশি দায়িত্ব থাকবে। সো দায়িত্ব বেশি থাকলে ডেফিনেটলি আপনার কষ্টটাও বেশি হবে। কষ্টটাও কিন্তু প্রচুর করতে হয়। এখানে ছুটি ছাটা বলে কোনো কিছু নাই। যে জেলায় যাবেন সেই জেলায় হয়তো এমন হতে পারে 6 মাস 7 মাস ধরে আছেন, কাজ করতেছেন, প্রতিদিন কাজ করতেছেন, কোনো শুক্র শনি নাই, বাট ছুটি পাচ্ছেন না। এই স্যাক্রিফাইসটা করা লাগে, প্রশাসন ক্যাডার প্রচন্ড পরিমাণে করা লাগে। কারণ সবসময় কিছু না কিছু কাজ থাকে এবং আপনাকে এটা এঙ্গেজমেন্ট থাকতে হবে। আর আলটিমেটলি জেলার যে অফিসটা থাকে, যেটাকে আমরা বলি জেলা প্রশাসকের কার্যালয় বলি, অফিসটা কিন্তু ডিসি স্যারের। আবার বলি, অফিসটা কিন্তু ডিসি স্যারের, নট ইউর। তাহলে ডিসি স্যারকে সাহায্য করার জন্য ওখানে অনেকগুলো পোস্ট ক্রিয়েট করা হয়। যেমন আপনার যেটাকে বললাম এসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এরপর যদি আপনি গ্রেড 6-এ চলে যান, সিনিয়র হয়ে যান, তখন আপনি হয়ে যাবেন এডিসি, এডিশনাল ডেপুটি কমিশনার। এটা কিন্তু গ্রেড 6, GR6, এডিসি হিসেবে যাবেন। এর মাঝখানে দুইটা ইস্যু আছে, যেটা অন্যান্য ক্যাডার আসলে এই ডাইভার্সিফিকেশন পাওয়া যায় না। অ্যাডমিন ক্যাডারে এই ডাইভার্সিফিকেশন পাওয়া যায়। আপনি 2 বছর আপনার প্রথম পোস্টিংটা হবে সহকারী কমিশনার শিক্ষানবিশ, প্রফেশনাল। যদি এটা মানে অনেকে শুনেন নাই কখনো যে সহকারী কমিশনার শিক্ষানবিশ এই পোস্টিং আবার কখন হয়, এটাই লেখা থাকে প্রথম পোস্টিং এ লেখা থাকে সহকারী কমিশনার প্রফেশনাল। এবং এটা হবে 2 ইয়ার্স এর জন্য, 2 বছরের জন্য হবেন। 2 বছরে আপনার কিছু কাজ করতে হবে, পরীক্ষা দিতে হবে একটা, আপনার এই ফাউন্ডেশন করতে হবে। এই দুইটা যদি কমপ্লিট করেন, এসিআর যদি ভালো হয়, তাহলে আপনি ফিক্সড হয়ে যায়, কি বলে এটাকে, পার্মানেন্ট হয়ে যাবেন। পার্মানেন্ট হয়ে যাওয়ার পরেই আপনার পোস্টিং চেঞ্জ হবে, পোস্টিং হয়ে যাবে এসি ল্যান্ড হিসেবে। কোন একটা উপজেলায় আপনাকে সহকারী কমিশনার ভূমি হিসেবে ন্যস্ত করা হবে। সহকারী কমিশনার ভূমি কিন্তু মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে না। এতক্ষণ পর্যন্ত আপনি মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে আছেন, এখন চেঞ্জ হয়ে যাবেন ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে, এটা নতুন জায়গায় চলে যাবেন। এসি ল্যান্ড থেকে আপনি আবার ফিরে আসতে পারেন জেলা প্রশাসনে, তখনও আপনি সহকারী কমিশনার থাকবেন। কারণ এসি ল্যান্ড এবং এসি প্রফেশনাল শিক্ষানবিশ দুটাই হলো গ্রেড 9। এরপর যখন আপনি এখান থেকে গ্রেড 6-এ যাবেন, GR6-এ, তখন আপনার জন্য দুইটা অপশন থাকবে। একটা হবে ইউএনও, উপজেলা নির্বাহী অফিসার, এটাও গ্রেড 6, আবার এডিসিও গ্রেড 6। সাধারণত, আবার বলি, সাধারণত ইউএনও হবে এবং এরপরে এডিসি হবে। অর্থাৎ এডিসিরা ইউএনও থেকে ব্যাচ ওয়াইজ সিনিয়র। মনে করেন ইউএনও বর্তমানে বাজারে চলতেছে 33-34, বাজার কথাটা বলছি, মানে হলো এখন যারা ফিল্ডে আছেন স্যারেরা আর কি 33-34 ব্যাচের স্যারেরা আছেন। আর এডিসি হয়তো বা আপনার 26-27 ব্যাচের স্যারেরা আছে, এরকম। 26-27 কি বেশি বলে বলছি না, ঠিক আছে 26-27 আছে। তো সাধারণত ইউএনও হয়ে এডিসি হয়। এডিসি এরপর ইউএনও এটা কখনো হয় না, যদিও একই গ্রেড, বাট সিনিয়রিটি চিন্তা করলে ইউএনওর পরে কিন্তু এডিসি হবে। এই হলো একটা পার্থক্য। এডিসি মানে বুঝতেছেন যে জেলা প্রশাসককে সাহায্য করার জন্য এডিসি পোস্টটা, বেশ কয়েকটা এডিসির পোস্ট থাকে, 4-5টা থাকে, রেভিনিউ থাকে, আরডিসি থাকে, জেনারেল থাকে একটা এডিসি জেনারেল, এডিএম থাকে, এডিশনাল ডেপুটি ম্যাজিস্ট্রেট, বেশ কয়েকটা পোস্ট থাকে। আপাতত এটা একটু জানলেই হবে। এই হলো জেলা প্রশাসন। জেলা প্রশাসনের বাইরে আর যেটা বললাম সেটা হলো মন্ত্রণালয়। তো সাধারণত অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের যখন অফিসাররা মন্ত্রণালয়ে ঢুকে, এন্ট্রি পোস্টটা হয় গ্রেড 5। গ্রেড 5 এটাকে বলা হয় উপসচিব। উপসচিব হিসেবে সে এখানে আসতে পারে। এই উপসচিবই যখন জেলায় থাকে, তখন তার নাম হয় ডিসি অথবা ডিডিএলজি। দুইটা পোস্ট আছে, ডেপুটি কমিশনার
ডেপুটি ডিরেক্টর অফ লোকাল গভর্নমেন্ট, এই দুইটা পোস্ট হিসেবে গ্রেড 5 এসে ফিল্ডে থাকতে পারে, এটা হলো ফিল্ডে। আর মন্ত্রণালয় ঢোকার সাথে উপসচিব হয়ে যাবে। এই উপসচিবে একটা কাহিনী আছে, এটা একটা পুল সার্ভিস। অর্থাৎ উপসচিব শুধুমাত্র যে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে হবে, দ্যাটস নট ট্রু। উপসচিব পুলিশ থেকে হতে পারে, উপসচিব অডিট অ্যান্ড অ্যাকাউন্টস থেকে হতে পারে, উপসচিব ট্যাক্স থেকে হতে পারে, উপসচিব ফরেন অ্যাফেয়ার্স থেকে হতে পারে, উপসচিব এডুকেশন থেকে হতে পারে, উপসচিব ডাক্তার থেকে হতে পারে। যে কোনো ক্যাডার থেকে উপসচিবে আসা যায়, এই জন্য এটাকে বলা হয় পুল সার্ভিস। এখানে 75% অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসবে, এটা বলে দেওয়া আছে, এবং 25% অন্যান্য ক্যাডার থেকে আসবে, আদার্স। যে কোনো কেউ চাইলেই এই পুল সার্ভিসে চলে যেতে পারে, অনেকেই যায়, প্রমোশনটা স্মুথ হয়ে যায় এই কারণে। ঠিক আছে, তাহলে উপসচিব শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের একটা পোস্ট এমন না, এটা গভর্নমেন্ট পোস্ট, এটাতে যে কোনো কেউ যেতে পারে। উপসচিব যদি পুল সার্ভিস হয়, তাহলে তারপরে কি হয়? যুগ্ম সচিব। তাহলে ডেফিনেটলি যুগ্ম সচিবও ওই পুল সার্ভিস। তারপর হবে অতিরিক্ত সচিব, তারপর হবে সচিব। এই যে এতগুলো নাম বললাম, উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব বা সচিব, এই সবগুলো কিন্তু ব্যক্তি পর্যায়ে। একজন ব্যক্তি উপসচিব, একজন ব্যক্তি যুগ্ম সচিব, একজন ব্যক্তি অতিরিক্ত সচিব, একজন ব্যক্তি সচিব। ব্যক্তি সচিব এটা হলো পদমর্যাদা, পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে। এই মানুষটাকে যখন আমি এখন তথ্য মন্ত্রণালয়ে বসাবো, তখন তিনি বলবেন সচিব তথ্য মন্ত্রণালয়। তার আগে কি বলবেন? সচিব বাংলাদেশ সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। যখন তাকে মন্ত্রণালয় বসা দিচ্ছি, তখন তিনি বলতেছেন সচিব তথ্য মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়। এই হলো পার্থক্য। পার্সন ও সচিব হতে পারে, পোস্ট সচিব হতে পারে। আপনারা যারা উপজেলায় থাকেন বা ইউনিয়নে থাকেন, ইউনিয়নে থাকলে চিনতে পারবেন, ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, তার একজন একান্ত সচিব থাকে। যদিও সে জীবনে নিজের একান্ত সচিব বলে পরিচয় দেয় না, সে বলে আমি সচিব, ইউনিয়ন পরিষদের সচিব। এই নামটাকে শুনছেন কিনা, যে ইউনিয়ন পরিষদের সচিব? একটু জানেন আমার কি ইউনিয়ন পরিষদের সচিব, এই নামটাকে আপনাদের পরিচিত শুনছেন? উনি কিন্তু সচিব না, উনি হলো গ্রেড 10। ইউনিয়ন পরিষদের সচিব হলো গ্রেড 10, এবং ওটার নাম চেঞ্জ হয়ে গেছে। ওটা আসলে এখন আর একান্ত সচিব, আগে ছিল একান্ত সচিব, যদি ওরা তারা বলতো না, তারা বলতো সচিব সচিব। এখন ওটার নাম হয়ে গেছে প্রশাসনিক কর্মকর্তা। এখনো যদি অনেকে লেখে নাই, বাট এটা কিছুদিন পর দেখবেন যে আর একান্ত সচিব বলে কেউ নাই, তখন সেটাকে বলা হবে প্রশাসনিক কর্মকর্তা, নাম চেঞ্জ করে দিচ্ছে। তো এটাও তো একটা সচিব ছিল, বাট দ্যাটস নট গ্রেড 1, গ্রেড 10, 10ম গ্রেড। এরকম কিছু ইস্যু আছে। ওকে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের সুবিধাটা কি? এখানে প্রচুর ডাইভার্সিফিকেশন আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এই কথা আর কত বলবেন, সবাই এটা বলে। অ্যাকচুয়ালি এখানে প্রচুর ডাইভার্সিফিকেশন আছে। আপনি মন্ত্রণালয়ে কাজ করতে পারবেন, ফিল্ডে কাজ করতে পারবেন, বিভিন্ন কোম্পানিতে কাজ করতে পারবেন, ফরেন সার্ভিস করতে পারবেন, অন্যান্য জায়গায় গিয়ে কাজ করতে পারবেন, অথবা লিএনএ চলে যেতে পারবেন। এডুকেশন একটা অপশন তো আছে, শিক্ষার সাথে যুক্ত থাকতে পারবেন। অথবা গভর্নমেন্টের প্রচুর প্রজেক্ট কাজ করতেছে, প্রচুর প্রজেক্ট, বর্তমানে প্রায় 1700 না 1800 প্রজেক্ট আছে। প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করতে পারবেন, গ্রেড 3 এন্ড অ্যাবভ, অথবা প্রজেক্টের অন্যান্য পোস্টে কাজ করতে পারবেন। স্বায়ত্তশাসিত যতগুলো কোম্পানি আছে, সবগুলো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন, কারণ গভর্নমেন্টের কিছু পোস্ট সেখানে থাকে টু মনিটর। তা অ্যাকচুয়ালি এখানে প্রচুর ডাইভার্সিফিকেশন। অথবা এই যে ট্রেনিং সেন্টার গুলো আছে, গভর্নমেন্টের প্রচুর ট্রেনিং সেন্টার, ওই ট্রেনিং সেন্টার গুলোতে এসে কিন্তু আপনি ট্রেনিং দিতে পারবেন বা এখানে এসে নিজেরা পড়াশোনা করতে পারবেন। তো সবচেয়ে বেশি ডাইভার্সিফিকেশন আসলে এই প্রশাসন ক্যাডারে আছে, এবং কাজের পরিধি অনেক অনেক বেশি, এই জন্য কাজের প্রেশারও কিন্তু অনেক বেশি। সো এখনো পর্যন্ত আপনি যদি একটা অন এভারেজ লিস্টিং করেন, যে মোর দেন 60% স্টুডেন্ট বা পার্টিসিপেন্ট এখনো পর্যন্ত প্রশাসন ক্যাডারের ফার্স্ট চয়েস দেয়, একটা কারণ হলো এখানে প্রচুর সিট অনেক বেশি, আর দ্বিতীয় কারণ হলো এখানে প্রচুর ডাইভার্সিফিকেশন আছে। বাট যেটা অনেকেই জানে না, সেখানে হলো এখানে কাজের প্রেশারটাও কিন্তু অনেক অনেক বেশি। এটা অনেকেই জানে না, সো এটা মাথায় রাখতে হবে। প্রশাসন ক্যাডার ডেফিনেটলি আমাদের বেস্ট ক্যাডার, বাট এখানে কাজের পরিমাণ বা কাজের দীর্ঘায়িত্ব অনেক বেশি। বাট আপনি সরকারের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবেন, নীতি নির্ধারণে যেতে পারবেন। নাও কাম টু পুলিশ সার্ভিস। এখানে পুলিশ সার্ভিস সম্পর্কে একটু আমি বলবো, বাট পুলিশের উইং গুলো আছে। এখনো পর্যন্ত ম্যাক্সিমামই ভাবে যে ট্রাফিকে যিনি দাঁড়ায় থাকেন তিনি হয়তো পুলিশ সার্ভিস অফিসার, বাট ওটা ডিফারেন্ট, উনি ক্যাডার সার্ভিস অফিসার না। ক্যাডার সার্ভিসের অফিসারকে আপনি সাধারণত রাস্তায় খুব কম দেখবেন, আনলেস এন্ড আনটিল খুব হাই প্রোটোকল অ্যাক্টিভ হয়ে যায়। খুব হাই প্রোটোকল না হলে পুলিশ ক্যাডার সার্ভিসের অফিসাররা সাধারণত মাঠে থাকে না। তো আমি জাস্ট এখানে অপশন গুলো দেখাচ্ছে যে পুলিশে গেলে আপনি কোথায় কোথায় কাজ করতে পারবেন। অনেকগুলো নাম আপনারা শুনেন নাই। স্পেশাল ব্রাঞ্চ এসবি, এটার নাম আপনি শুনছেন ডেফিনেটলি। ডিটেকটিভ ব্রাঞ্চ ডিবি আছে, সিআইডি আছে, আর্মড পুলিশ, এপিবিএন এসপিবিএন দুইটা আলাদা, রেলওয়ে পুলিশ, শিল্পাঞ্চল, নৌ, হাইওয়ে, পর্যটন, উইমেন নেটওয়ার্ক, মেট্রোপলিটন, ইমিগ্রেশন, পুলিশ সেন্ট্রাল, সোয়াট। এর বাইরেও আছে, রেঞ্জ আছে, সার্কেল আছে, ডিভিশন আছে।
অনেকগুলো অপশন আছে। তার বাইরে আপনি কি মিশনে যেতে পারবেন। সো পুলিশেরও কিন্তু ডাইভার্সিফিকেশন কম না, প্রচুর প্রচুর, হেডকোয়ার্টার তো আছেই। তো পুলিশেরও প্রচুর ডাইভার্সিফিকেশন আছে এবং একদম জয়নিং পোস্টিং যেটা শুরুতেই যেটা বলা হয় সেটা হলো এএসপি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সহকারী পুলিশ সুপার। এবং একজন এএসপি কিন্তু একটা সার্কেল হেড থাকে, যদিও এটা নামে, কারণ পুলিশের যেটা হয় ওদের এখন হলো শুরুতেই ফাউন্ডেশন করতে হয়, আগে এটা ছিল না, আগে ওরা সারদা চলে যেত। তখন প্রথমে ফাউন্ডেশন করবে যেটা হলো 6 মাস, দেন হলো সারদাতে ট্রেনিং করবে 1 বছর, তারপর কিছু অ্যাটাচমেন্ট থাকে, ফিল্ড অ্যাটাচমেন্ট, সব মিলে 2-2.5 বছর চলে যায়। তারপর দেখা যায় শুরুতে হয়তো বা কোনো একটা সার্কেলটা না দিয়ে বিভিন্ন হেডকোয়ার্টার গুলোতে ঢুকাই দেয়, মানে হেডকোয়ার্টার বা মেট্রোপলিটনে দিয়ে দেয়। সো আলটিমেটলি তারা যখন সার্কেল হেড হয় তখন আর এএসপি থাকে না, সিনিয়র এসপি হয়ে যায়। এই যে একটা ঝামেলা আমি দিয়ে দিলাম, সিনিয়র এসপি এই পোস্টটা কিন্তু এখন আর নাই, এবং এটাই হলো গ্রেড 7। আমি বলছিলাম যে গ্রেড 7 ম্যাক্সিমাম ক্যাডারের পোস্ট নাই, এটা আগে ছিল এখন নাই। সিনিয়র এসপি হলে নরমালি 2টা ট্যাপ করে, তখন 3টা ট্যাপ করতে পারে, সে 3টা ট্যাপ করে সিনিয়র এসপি। এখন এই সিনিয়র এসপি পোস্টার ইউজ করা হয় না, এখন ইউজ করা হয় এডিশনাল এসপি, অতিরিক্ত পুলিশ সুপার। সো ওটাও কিন্তু গ্রেড 6। আর সিনিয়র এসপি যেটা আগে ছিল সেটা গ্রেড 7, যেটা অমিট করে দেওয়া হয়েছে, এখন এডিশনাল এসপি হবে। বাট এখন যারা সিনিয়র এসপি মানে কিছুদিন আগে বাদ দিছে, তাহলে যারা ছিল তাদেরকেও তার বাদ দেয় নাই, তারা এখনো পর্যন্ত সিনিয়র এসপি আছে। বাট এর পর থেকে আর সিনিয়র এসপি হিসেবে হয়তো বা প্রমোশন হবে না, ডিরেক্ট প্রমোশন হবে এডিশনাল এসপি। তারপর হবে এসপি, একটা জেলার যিনি প্রশাসন কি বলে পুলিশ কর্মকর্তা, সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা যিনি হবে। দেন স্পেসিফিকলি আপনি আস্তে আস্তে উপরে যেতে থাকবেন। ওই লিস্টটা তো অলরেডি শুরুতেই দেখাই দিছি পুলিশের জন্য। সরি, এই যে এএসপি, এডিশনাল এসপি, আগে এখানে গ্রেড 7 ছিল, এআইজি, অতিরিক্ত ডিআইজি, এন্ড ফাইনালি আইজিপি। ইন্টারেস্টিং বিষয় হলো আইজিবি কিন্তু এখন সিনিয়র সচিবের সমপদমর্যাদা। তার আগেরটা কি অতিরিক্ত আইজিবি, তাহলে গ্রেড 1 অতিরিক্ত আইজিবি। তার আগেরটা কি অতিরিক্ত আইজিবি, গ্রেড 2 অতিরিক্ত আইজিবি, অতিরিক্ত আইজিবি গ্রেড 4 অতিরিক্ত আইজিবি। তাহলে অতিরিক্ত আইজিপি যারা বলে তারা কিন্তু সবাই যে একই গ্রেডের নট নেসেসারি, তাদের গ্রেড 1 হতে পারে, গ্রেড 2 হতে পারে, সাধারণত ম্যাক্সিমামই গ্রেড 2 হয়। বাট গ্রেড 1 অতিরিক্ত আইজিপি কিন্তু আছেন বেশ কয়েকজন, গ্রেড 1, তারা গ্রেড 1 এ চলে গেছেন। কিন্তু আইজিপি যেহেতু একজন, পোস্ট যেহেতু খালি নেই, এই জন্য তাদের অতিরিক্ত আইজিপি বলা হয়, বাট তারা গ্রেড 1। আচ্ছা, একজন বলছেন যে আইজিপি কত স্টার জেনারেল। না, আইজিবি কিন্তু সবগুলো পড়ে, একদম নায়ক থেকে শুরু করে একদম সর্বোচ্চ পর্যন্ত, সোয়ার্ড, স্টার, পিপ সবই কিন্তু পড়ে। উনি সবগুলোকেই ধারণ করে, আইজিবির ব্যাচে সবকিছুই থাকে, ঠিক আছে। আর হেডকোয়ার্টারের নামটা চেঞ্জ হয়ে যায়, হেডকোয়ার্টার কোথায়, সহকারী পুলিশ কমিশনার, এসিপি বলা হয়, দেন এডিসি, ডিসি, অতিরিক্ত পুলিশ কমিশনার, দেন ফাইনালি পুলিশ কমিশনার। আর পুলিশ কমিশনার শুধু ঢাকার যিনি, তিনি হলেন গ্রেড 1, বাকি সবাই কিন্তু গ্রেড 2 অন্যান্যরা। আচ্ছা, একটা প্রশ্ন পাইছি যে পুলিশ ক্যাডাররা ফিল্ড অপারেট করে না কেন? অবশ্যই করে, করবে না কেন? আপনি দেখবেন না, আপনি সরাসরি দেখবেন না। পুলিশ ক্যাডাররা অবশ্যই ফিল্ড অপারেট করে, বাট ডিরেক্টলি আপনার হয়তোবা চোখে পড়বে না। একজন এসপি কে মাঠে নামালে তার একটা প্রোটোকল থাকে, সেই প্রোটোকল নিয়ে তাকে মাঠে নামাতে হয়। তো ওই প্রোটোকলের কাজ না থাকলে তো সে নামবে না। সাধারণত আপনি রাস্তায় কাদেরকে দেখেন, রাস্তায় দেখেন আপনি হলো যে যারা ট্রাফিক কন্ট্রোল করে, সো দ্যাট ইজ সার্জেন্ট, সার্জেন্ট হলো গ্রেড 10, অথবা আপনি এএসআই বা এসআই দেখতে পারেন। আর খুব বেশি হলে মাঝে মাঝে ওসি, ওসি হলো বেসিক্যালি ইন্সপেক্টর। তো ইন্সপেক্টরের যিনি সবচেয়ে সিনিয়র একটা থানায়, তাকে এই চার্জটা দেওয়া হয়, তখন বলে অফিসার ইন চার্জ, ওসি। তো পুলিশের একটা ইন্টারেস্টিং বিষয় বলি, ধরেন আপনি মিস্টার কোতোয়ালি থানায় আছেন, একটু এক্সাম্পল হিসেবে কোতোয়ালি থানায় আছেন, একজন ওসি আছে সেখানে, আপনি এএসপি হিসেবে সেখানে থানায় গেছেন, সাথে সাথে ওই থানার ওসি আপনি হয়ে যাবেন। সো ওসি আসলে কোনো গ্রেড নাই, ওসি গ্রেড 10, 9, 5 এরকম না। ওসি হলো ওই মুহূর্তে ওই থানার সর্বোচ্চ পদমর্যাদার যে ব্যক্তি থাকবেন উনি। তাই একজন এসপি যখনই একটা থানায় ঢুকবে সে আসলে ওসি হয়ে যাবে, মানে সেও অফিসার ইনচার্জ, নট নেসেসারিলি সে কোন গ্রেডের। বা তার চেয়ে সিনিয়র কেউ ঢুকলে সেই তখন ওসি হয়ে যাবে। এই জন্য কিন্তু ওসিরা তখন সিট ছেড়ে দেয়, কারণ দায়িত্ব হস্তান্তর করে ফেলতে হয়। সাধারণত এটা খুব কম সময়ের জন্য হয় বলে আমরা প্র্যাকটিস দেখি না, বা আমরা থানায় খুব কম যাই, এই জন্য কোনো জানি না, বাট দ্যাটস দ্য রুলস। ওকে, নাও কাম টু বিসিএস ট্যাক্স ক্যাডার। খুব কমই মানুষ আমরা জানি যে ট্যাক্স ক্যাডার কি করে। আমাদের দেশের যে চাকরিগুলো আছে, গভর্নমেন্ট জব বা বেসরকারি জব, এগুলোকে একটা নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়, একটা ক্যাটাগরি। সেই ক্যাটাগরির নাম হলো রেভিনিউ খাত।
সো হোয়াট ইজ রেভিনিউ খাত? রেভিনিউ খাত হলো আপনি, আমি বা বিভিন্ন মানুষ সরকারকে বেশ কিছু টাকা দেয়। টাকার অপশন গুলো কি হতে পারে? আমরা ভ্যাট দিচ্ছি, ভ্যালু এডেড ট্যাক্স দিচ্ছি, শুল্ক দিচ্ছি, আবগারি শুল্ক হতে পারে, অন্য কোনো শুল্ক হতে পারে, এবং ইনকাম ট্যাক্স দিচ্ছি, বিভিন্ন ফি দিচ্ছি, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে সরকারকে মানি ইনফ্লাক্স করতেছে। এই টাকাগুলো আর যেখানে জমা হয় সেটাকে বলা হয় কি যেন একটা অ্যাকাউন্টের নাম বলা হয়, স্পেসিফিক অ্যাকাউন্টের নাম আছে, ভুলে গেছি। ওই অ্যাকাউন্টে যে টাকাটা থাকে দ্যাট ইজ রেভিনিউ খাত। ওই রেভিনিউ খাত থেকেই কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্টদের স্যালারি দেওয়া হয়, গভর্নমেন্ট বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করা হয়, দেশের বিভিন্ন জায়গায় পলিসি মেকিং এর যে কাজগুলো সেগুলো করা হয়, দ্যাট ইজ রেভিনিউ খাত। এই রেভিনিউ খাতটা পাবলিক অ্যাকাউন্ট, জাহিদ ভাই থ্যাংক ইউ, পাবলিক অ্যাকাউন্ট বলা হয়। এই রেভিনিউ খাতটা যে টাকাটা, সেই টাকাটা কোথায় কতটুকু খরচ করা হবে এবং কোন খাতে কত টাকা ইনপুট বা আউটপুট আকারে নেওয়া হবে, কত টাকা ট্যাক্স এবার আদায় করতে হবে, কত টাকা ভ্যাট ইনপুট করতে হবে, এই দুইটা কাজের মধ্যে সামঞ্জস্য থাকে। একজন হলো ট্যাক্স ক্যাডার এবং কাস্টমস ক্যাডার। কাস্টমস এন্ড ভ্যাট, কাস্টমসটা শুধু আমরা আলাদাভাবে বলি, কাস্টমস আর ভ্যাট কিন্তু একই সাথে। সো কর হলো ট্যাক্সের কাজটা করে, আর কাস্টমস এন্ড ভ্যাটের কাজটা করে। কাস্টমস এর আরেকটা কাজ থাকে, সেটা হলো বিভিন্ন এয়ারপোর্টে, এটা মোটামুটি সবাই জানি, সো দ্যাটস আলাদা। তাছাড়া কর এবং ভ্যাট এই দুটো আলাদাভাবে কাজ করে। এদের একটা বড় পোস্ট হলো এনবিআর এর মেম্বার হওয়া। চেয়ারম্যানও হতে পারে, চেয়ারম্যান তো একজন হয়, বাট এনবিআর এর মেম্বার কিন্তু কর থেকেও যেতে পারে, ট্যাক্স থেকেও যেতে পারে, এবং কাস্টমস এন্ড ভ্যাট থেকেও যেতে পারে। নট নেসেসারিলি আপনি অন্য জায়গা থেকেও আসতে পারবেন, নন পাবলিক সার্ভেন্ট হিসেবেও কিন্তু আসা যায়, বাট এই দুইটা থেকে সবচেয়ে বেশি হয়। চেয়ারম্যানও কিন্তু এখান থেকে হতে পারে, ট্যাক্স থেকে আপনি এনবিআর এর চেয়ারম্যান হতে পারে। এবং এদের কাজটা কিন্তু পাবলিক ডিলিংস এরা ডিরেক্টলি হয়তো করে না, কম করে, কম্পারেটিভলি পাবলিক ডিলিংস এদের কম্পারেটিভলি কম। আপনি যখন ট্যাক্স দিতে যাবেন তখন হয়তো বা একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ ট্যাক্সেস সাথে আপনার দেখা হতে পারে, নাও হতে পারে। সো পাবলিক ডিলিংস কম থাকে বলে তাদের আমরা হয়তো সরাসরি দেখি না, বাট দে ডু এ গ্রেট জব। কারণ একটা দেশকে আপনি উন্নত যদি করতে চান, ওই দেশের ট্যাক্স পলিসি কি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ট্যাক্স পলিসি যে কোনো দেশের এমন ভাবে নির্ধারণ করতে হয় যেন গরিবরা গরিব না থাকে এবং বড় লোকরা বেশি বড় লোক হতে না পারে। যেমন কিরকম একটা এক্সাম্পল দিই, ট্যাক্সের নাম আছে, এটা আমাদের দেশে না অন্যান্য দেশের নাম, ইনহেরিটেন্স ট্যাক্স। ইনহেরিটেন্স ট্যাক্স নামে একটা ট্যাক্স আছে। ওটা কেমন? ধরেন আপনার ফাদার 100 বিলিয়ন টাকার মালিক, সাপোজ। আপনার ফাদার বেশ কিছুদিন অনেকদিন জীবিত ছিলেন, কাজকর্ম করছেন, এরপর সাডেনলি উনি হয়তো বা গত হয়েছেন এবং আপনাকে টাকাটা দিয়ে দিবেন। 30 সেকেন্ড, আমি 30 সেকেন্ড একটা ব্রেক দিচ্ছি। যেটা বলতেছিলাম, ইনহেরিটেন্স ট্যাক্স। তো আপনার ফাদারের টাকাটা আপনার কাছে এখন চলে আসবে। তো এই যে আপনি কোনো পরিশ্রম না করে আপনার বাবার এত বড় একটা সম্পত্তি পেয়ে যাচ্ছেন, তাহলে এটা আসলে একটা ইমব্যালেন্স হয়ে গেল না? যে মানুষগুলো পরিশ্রম করতেছে, দিনরাত পরিশ্রম করতেছে, তারা তো আসলে টাকা পাচ্ছে না। ইমব্যালেন্সটা কমানোর জন্য হয়তো গভর্নমেন্ট বললো যে ইনহেরিটেন্স ট্যাক্স হলো 40%। তাহলে আপনি পরিশ্রম না করে যে টাকাটা পাচ্ছেন, সম্পত্তি হিসেবে পাচ্ছেন, ব্লাড রিলেটেড কারণে পাচ্ছেন, তার 40% গভর্নমেন্ট নিয়ে নিল। তাহলে 100 বিলিয়ন টাকা পাওয়ার কথা আপনি পেলেন 60 বিলিয়ন, 40 বিলিয়ন পেল গভর্নমেন্ট। গভর্নমেন্ট কি করবে? এটা ডিস্ট্রিবিউট করে দেবে, ইনফ্লাক্স করে দেবে বিভিন্ন জায়গায়। তাহলে এর সুবিধাটা কে পাবে? যারা গরিব মানুষ তারা পাবে। তাহলে গরিবরা একটু উপরে আসলো, আপনি খুব বেশি ধনী হতে পারলেন না। তো এরকম ট্যাক্স পলিসি গুলো নির্ধারণ করা হয়। এদের পিসিএস ট্যাক্সে যারা থাকে তাদের একটা বড় হাত থাকে এখানে। এবং এই ট্যাক্স পলিসি যদি প্রপারলি অপারেট করে, তাহলে দেখবেন কোনো বড় লোক খুব বেশি বড় লোক হতে পারতেছে না। কারণ সে যখন অনেক বেশি টাকা ইনকাম করবে, তাকে প্রচুর ট্যাক্স দিতে হবে। ট্যাক্সটা দিয়ে দিলে সেটা গভর্নমেন্ট ফান্ডে চলে আসবে। গভর্নমেন্ট ফান্ড যদি বেড়ে যায়, দেশের সোশ্যাল সিকিউরিটিটা ব্যালেন্স চলে আসবে। এটা একটা বড় ইস্যু। শুল্ক এন্ড আবগারি, কাস্টমস এর কথা তো ওখানে ছিল না, এখানে আছে। সো কাস্টমস ক্যাডার আপাতত আসলে বলে খুব একটা লাভ হবে না, কারণ আপনাদের তো কাস্টমস ক্যাডার অপশনে নাই। বাট ট্রাস্ট মি, মোটামুটি সবচেয়ে পপুলার ক্যাডার গুলোর মধ্যে একটা হলো কাস্টমস। যদিও 31-এর পরে মনে একটা দীর্ঘ সময় কাস্টমস এর নিয়োগ হয় নাই বলে জৌলুস একটু মানুষ কম জানে। জৌলুস কমে নাই, কম জানে। বাট রিসেন্টলি পরবর্তী বিসিএস যখন আসবে, বা 40-এ মনে হয় ছিল কাস্টমস, এখানে যে অফিসাররা জয়েন করবে তারা কিন্তু খুব ফাস্ট প্রমোশন পাবে। কারণ দীর্ঘ সময় যেহেতু এটার কোনো খালি পোস্ট ছিল না একটা সমস্যার জন্য, তো যারা নতুন আসবে তারা খুব ফাস্ট প্রমোশন পেয়ে যাবে। এটা হলো একটা কথা। আর ডেফিনেটলি রাজস্ব বোর্ডে কাজ করতে পারে। অডিট এন্ড অ্যাকাউন্টস,
এবার আপনাদের একটা প্রশ্ন করব, চ্যাট বক্স বা কমেন্ট উত্তর দিতে পারেন। প্রশ্নটা হলো, আপনারা মহা হিসাব নিয়ন্ত্রক সংবিধানের কত যেন অধ্যায় না ভাগ 7 না 8 মনে হয়, হ্যাঁ ভাগ 8, মহা হিসাব নিয়ন্ত্রক। এই পোস্টটা নিরীক্ষা এবং হিসাব অডিট এন্ড অ্যাকাউন্টস অফিসার হয়, এটা কারা কারা জানেন? যদি জানেন বলেন ইয়েস। যদি আপনি মনে করেন যে অডিট ক্যাডারের একজন অ্যাকাউন্টস মহা হিসাব নিয়ন্ত্রক হয়, তাহলে বলেন ইয়েস। আমরা জানতাম এটাই হয়। এখানে একটা বড় ভুল আসলে অনেকেই করে। মহা হিসাব নিয়ন্ত্রক যিনি, ওনার ইংলিশে বলা এটাকে সিএজি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, একজন বলছেন কাস্টম অ্যাডমিন ক্যাডার থেকে আসে না, রে ভাই অ্যাডমিন ক্যাডার আসে না, এটা কোনো ক্যাডার থেকে আসতে হবে ম্যান্ডেটরি। এটা হলো সাংবিধানিক পোস্ট, যে কোনো জায়গা থেকে আসতে পারে, ক্যাডার সার্ভিসের বাইরে থেকেও আসতে পারে। এই পোস্টের সাথে সাধারণত অডিট ক্যাডারের ডিরেক্ট কোনো রিলেশন নাই, মানে এটা একটা পোস্ট, অডিট ক্যাডার একটা ক্যাডার, নট ম্যান্ডেটরি অডিট ক্যাডার একজনকে ওখানে হবে, বাট প্র্যাকটিস হলো অডিট ক্যাডার একজনকে বানানো হয়, বিকজ তাদের এই জ্ঞানটা খুব ভালো থাকে, খুব ভালো থাকে। সো অডিট ক্যাডারের সর্বোচ্চ পোস্ট যেটা, সেটাকে বলা হয় সিজিএ, কন্ট্রোলার অফ জেনারেল অ্যাকাউন্টস। এটা হলো সবচেয়ে বড় পোস্ট, যেটা অডিট ক্যাডারের গ্রেড 1 পোস্ট। আর সিএজি ডিফারেন্ট ইস্যু, সাংবিধানিক পোস্ট, এটার সাথে এটাকে ডিরেক্ট রিলেশন করা যাবে না, কিন্তু এই পোস্টে সাধারণত অডিট ক্যাডারের একজনকে বসানো হয়, অনেক সিনিয়র যিনি, তাকে বসানো হয়, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। ওরা কি করে? নিরীক্ষা এবং হিসাব, ভালো মতো দেখেন, নিরীক্ষা করে এবং হিসাব করে। অর্থাৎ গভর্নমেন্ট সার্ভেন্ট হিসেবে যখন আপনি জয়েন করবেন, চাকরি শুরু করবেন, আপনার কিছু ক্ষমতা থাকবে, যেটা হলো পাবলিক মানি ইউজ করা, রাষ্ট্রের টাকা বা জনগণের টাকা আপনি ব্যবহার করতে পারবেন। তো একটা প্রবাদ বাক্য মনে হয় আপনারা শুনছেন যে সরকার কা মাল দারিয়া মেডাল, সরকারের জিনিস নদীতে ঢালো। এটা কিন্তু আসলে ফলস। আপনি সরকারের টাকা চাচ্ছে তাই ভাবে ব্যবহার করতে পারবেন না, এবং এটা একটা রুলস আছে যে সরকারের টাকা যখন আপনি ব্যবহার করেন, এমন ভাবে ব্যবহার করবেন যেটা আপনার নিজের টাকা। আপনি নিজের টাকা যখন মানুষ খরচ করে, তখন কিন্তু একটু সংকুচিত হয়ে খরচ করে, বাজে খরচগুলো বাদ দিয়ে দেয়, মোটামুটি কাটছাট করে, যে একটু যদি সেভিং করা যায়। গভর্নমেন্ট টাকা বা পাবলিক মানি ইউজ করার সময় আপনার সেম কাজটা করতে হবে। আপনি যদি এই কাজটা করেন, দ্যাটস ওয়াই আপনাকে নিরীক্ষা করার জন্য অডিট এন্ড অ্যাকাউন্টস থাকবে, মোস্ট পাওয়ারফুল ক্যাডারের মধ্যে একটা। কারণ আপনি যাই করেন, মানি লিভস এ প্রিন্ট। মানি যখনই আপনি খরচ করবেন, আজে বাজে জায়গায় খরচ করলে মানি তার একটা স্বাক্ষর রেখে যাবে, এবং টুডে অর টুমোরো আপনাকে অডিটের একজন একটা অডিট আপত্তি দিয়ে দিবে। ট্রাস্ট মি, অডিট আপত্তি যদি আপনি ক্লিয়ার না করেন, আপনি পেনশন পাবেন না। চাকরির বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হবে, প্রমোশন আটকায় যেতে পারে, পোস্টিং আটকায় যেতে পারে, আপনার বিরুদ্ধে ডিপি চালু হয়ে যেতে পারে, ডিপার্টমেন্টাল প্রসিডিউরকে বলা হয় ডিপি, এটা একটা কেস, মামলা টাইপের। সো অডিট এন্ড অ্যাকাউন্টস ভেরি ইম্পর্টেন্ট, এবং তাদের কাজটা খুব ভাইটাল। পাবলিক মানে যেন প্রপারলি ইউজ করা হয়, যেন কোনো এটাতে নষ্ট না হয়, দ্যাটস ওয়াই কিন্তু অডিট এন্ড অ্যাকাউন্টস এর এটা বড় কাজ থাকে। এবং তারা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়, বিভিন্ন মিনিস্ট্রিতে পোস্টিং হয়, এক একটা মিনিস্ট্রির জন্য এক এক অডিটর থাকে, পরিচালক থাকতে পারে। সো ভার্সেটাইল, মোটামুটি সব জায়গায় কাজ করার সুযোগ থাকে, এবং এবং ওরা কিন্তু মিশনে গিয়েও কাজ করতে পারে। মিশনে মানে হলে বিভিন্ন মিশন অডিট আপত্তি থাকে, অডিট করতে তারা যেতে পারে। সো দেশে এবং দেশের বাইরে দুই জায়গায় মোটামুটি তাদের বেশ শক্ত পদচারণা আছে। আচ্ছা, আরেকটা বলি, টেকনিক্যাল ক্যাডার বা প্রফেশনাল যেটাকে বলি, এবং জেনারেল যেটা। অনেকেই বোথ ক্যাডার অ্যাপ্লাই করেন, বেশ কিছু থাকবেন যারা বোথ ক্যাডার অ্যাপ্লাই করবেন। দেখেন, আপনি মনে করেন জেনারেলে সিরিয়াল করলেন, আপনার সিরিয়াল হলো 1-এ একটা জেনারেল ক্যাডার দিলেন, 2-এ একটা জেনারেল ক্যাডার দিলেন, 3-এ একটা জেনারেল ক্যাডার দিলেন, 4-এ গিয়ে আপনি টেকনিক্যাল ক্যাডার দিলেন, এরপরে 5-এ গিয়ে আপনি আবার জেনারেল ক্যাডার দিলেন। ইট ডাজন্ট মেক এনি সেন্স অ্যাকচুয়ালি। কারণ যখনই 3 পর্যন্ত আপনার মেরিট লিস্টে আসবে না, এরপরে আপনার লিস্ট চলে যাবে টেকনিক্যালে, এরপর আপনাকে টেকনিক্যালে কাউন্ট করা শুরু করবে, জেনারেল কিন্তু আর নাই। তাহলে এরপরে জেনারেল না দিলেও আসলে খুব একটা সমস্যা নেই সাধারণত। আচ্ছা, অনেকে এরকম করে থাকেন যে 1-এ হয়তো বা আপনি অ্যাডমিন বা ফরেন দিলেন, অ্যাডমিন দিলেন বা ফরেন সার্ভিস দিলেন, 2-এ গিয়ে অথবা আপনার টেকনিক্যাল ক্যাডার যেটা এডুকেশন, সেটা দিতে পারেন, অথবা ডক্টররা ডাক্তারি প্রফেশন দিতে পারে বা ইঞ্জিনিয়ার দিতে পারে। 3-এ গিয়ে আবার আপনি অন্য একটা ক্যাডার দিলেন, জেনারেল ক্যাডার দিলেন। সো এটা যেন আপনি বুদ্ধি দিয়ে করেন। অর্থাৎ এটা দিয়ে আপনি বুঝাচ্ছে, আপনি হয় অ্যাডমিন বা ফরেনে যদি যান, আপনি সেখানে চাকরি করবেন। এটা না হলে ইটস বেটার যে আপনি ডাক্তার হলে ডাক্তারি থেকে যাবেন,
ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারিং থেকে যাবেন, বা আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেই সাবজেক্টটাই আসলে পড়াতে যাচ্ছেন। ঠিক আছে, সো এটা যদি আপনি বুঝাতে পারেন স্যারদেরকে, এটা একটা ভালো লক্ষণ যে আমার শুধু এই অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের প্রতি ফ্যাসিনেশন আছে। যদি এটা না হয়, আমি আমার নিজের ক্যাডার বা সরি আমার নিজের যে প্রফেশন আমি সেখানেই থাকবো। আমার ফরেন সার্ভিস না হলে আমি সার্ভিসে থাকবো। এটা একটা ভালো অপশন। বাট এটা একবার দিয়ে দেওয়ার পরে পরেরগুলো কিন্তু অনেকটাই নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। পরেরগুলো আর খুব একটা অ্যাক্টিভ থাকে না, কারণ আপনি সাথে সাথেই এই লিস্টে চলে যাবেন। এটা একটা ইস্যু, এটা মাথায় রাখবেন। আর যদি আপনার এমন হয় যে না, আমি যে সাবজেক্টে পড়ছি আমার ব্যক্তিগত পছন্দ এখানে ছিল না, আমি হয়তো বা জোর করে পড়ছি বা আমি সঠিক গাইডেন্স পাই নাই দেখে এটা নিয়ে নিচ্ছি, আমি এটাতে পারতেছি না, কোনোভাবে পারতেছি না, আমি সুইচ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার মনে হয় টেকনিক্যালটা একদম শেষে দিবেন। বাট এই ডিসিশনটা আপনার নিজের ভালো মতো নিতে হবে, কারণ স্যাররা অবশ্যই প্রশ্ন করবে যে আপনি তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করছেন, আপনার লাস্ট চয়েস হলো টেকনিক্যাল ক্যাডার বা এডুকেশন ক্যাডার, কেন আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন সেটা লাস্টে কিভাবে যায়? আপনার এটা একটা ভালো ব্যাখ্যা একসময় দিতে হবে, আজ থেকে হয়তো বা 2 বছর পরে। বাট ট্রাস্ট মি, এই ব্যাখ্যাটা দেওয়াটা খুব টাফ। দ্যাটস ওয়াই চয়েস করার সময় মাথায় রাখবেন যে কোনটা কোথায় দিচ্ছেন এবং কেন। ওকে, আর যারা ফার্স্ট টাইম অ্যাপ্লাই করতেছেন একদম প্রথমবারের মতো, তাদের এত কিছু চিন্তা করার দরকার নাই। তারা ওই 14-15টা কতটা যেন লিস্ট দেওয়া যায় সবগুলো দিয়ে দিবেন, কারণ আপনার তো প্রথমে চাকরি দরকার। মানে প্রথমে ভাত তারপরে ভাত, প্রথমে ভাতের ব্যবস্থা করতে হবে, দেন আপনি হয়তো ইমপ্রুভমেন্ট দিয়ে অন্য একটা ক্যাডারে যেতে চান বা ইচ্ছা থাকতে পারে একবার বিসিএস দিতে পারেন। প্রথমবার হয়তো আপনি চয়েস দিলেন 3টা বা 4টা, 3টার একটাও হইলো না, তাহলে আপনার তো চাকরি হলো না। তাই ফার্স্ট টাইম বিসিএস দিলে সবগুলো দিবেন, যতগুলো চয়েস দেওয়া যায় সবগুলোই দিবেন। চাকরি যদি হয়ে যায়, তারপর যদি ইচ্ছা থাকে আবার যদি দিতে চান, তখন তো আপনি কম দিতে পারেন, 1টা বা 2টা। বাট ফার্স্ট টাইম ডেফিনেটলি ট্রাস্ট মি সবগুলো দেওয়া উচিত। ওকে, তো আপনাদের পরীক্ষা হবে 27 মে। বড় করে নিজের পড়াশোনা যেখানে করেন আর কি টেবিলে লিখে রাখবেন 27 তারিখ আপনার পরীক্ষা। ক্যাডার চয়েস সম্পর্কে আমরা মোটামুটি ফর্ম ফিল আপ সম্পর্কে বলছি, কি ক্যাডার যেগুলো নিয়ে বেশি আলোচনা হয় সেগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে দিছি, কোন জায়গায় ভুল হয় সেটাও বলে দিছি। এখন পরীক্ষার ডেটটা নেবেন, অ্যাপ্লাই করে ফেলবেন এবং প্রস্তুতি শুরু করে দেবেন। মামুন ভাই, মামুন ভাই কি আছেন? হ্যাঁ ভাইয়া আছি। আমাদের কোর্স গুলো সম্পর্কে একটু বলে দেন, অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবে, ওয়েবসাইটটা একটু দেখাই দেন। ওকে, ধন্যবাদ ভাইয়াকে। ভাই আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ ভাই, শিওর। আমাদের ওয়েবসাইট উত্তরণ.একাডেমি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু চ্যাট বক্সে যদি ওই লেখেন। ঠিক আছে, ধন্যবাদ। তো আমাদের রিসেন্টলি যে কোর্স গুলা শুরু হচ্ছে সেটা হচ্ছে 2টো কোর্স শুরু হচ্ছে আমাদের। 43তম প্রিলি ফুল কোর্স ক্র্যাশ ব্যাচ, আমরা যেটা রেজাল্ট 43 প্রিলি রেজাল্টের পরেই আমরা এটা শুরু করে দিব। আর 43তম বিসিএস লিখিত ফুল কোর্স ক্র্যাশ ব্যাচ, এই 2টা প্রোগ্রাম আমাদের শুরু হবে। তো আপনারা যেটা আমাদের কোর্স সম্পর্কে যেটা বিস্তারিত তথ্য, সেটা হচ্ছে আপনারা আওয়ার কোর্সেসে যাবেন, যে 44 প্রিলি ফুল কোর্স ক্র্যাশ ব্যাচ যেটা, এটার মধ্যে ঢুকবেন। দেন এখানে আমরা কি কি সার্ভিস দিব, ফিজিক্যালি অ্যান্ড অনলাইন পরীক্ষার ব্যবস্থা থাকবে, অর্থাৎ উইকলি এক্সাম যেগুলো থাকবে সেগুলো আপনারা ফিজিক্যালি দিতে পারবেন, এবং মডেল টেস্ট গুলো আপনারা ফিজিক্যালি দিতে পারবেন, এবং ডেইলি এক্সাম যেগুলো থাকবে সেগুলো আপনারা অনলাইনে দিতে পারবেন। টোটাল 66টি জুম লাইভ ক্লাস হবে, 176 সেট স্ট্যান্ডার্ড এক্সাম হবে। আর প্রত্যেকটা পরীক্ষার আপনার অ্যানালাইসিস রিপোর্ট এবং এসএমএস পেয়ে যাবেন, রেজাল্ট পেয়ে যাবেন এসএমএস এ। আর প্রস্তুতি সহায়ক টোটাল 15টি প্রিন্টেড বই পাবেন, এখানে ডিটেইলস দেয়া আছে। আর ডেইলি এক্সাম থাকবে হচ্ছে আপনার 120 সেট, উইকলি এক্সাম 28 সেট, মান্থলি এক্সাম থাকবে 6 সেট, তারপর সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকবে 12 সেট, ফাইনাল মডেল টেস্ট ফিজিক্যাল এবং অনলাইন, এখানে লেখা আছে কোনটা ফিজিক্যাল কোনটা অনলাইন দিতে হবে, এটা 10 সেট। আর বই থাকবে হচ্ছে আপনার বিষয়ভিত্তিক প্রিপারেশন বুক থাকবে 12টি, বিগত বছরের কোশ্চেন ব্যাংক থাকবে একটি, মডেল টেস্ট বুক থাকবে একটি, আর আপডেট ইনফো, এই যে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে এটার উপরে বেস করে আপডেট ইনফো নামে একটা বই, এটা আপনাদের পরবর্তীতে দেয়া হবে। তো এখন আমাদের প্রত্যেকটা কোর্সের ক্র্যাশ ব্যাচের বেশ কয়েকটা কোর্স আছে। ক্র্যাশ ব্যাচের ক্লাস এবং বই সহ যে পেমেন্টটা সেটা হচ্ছে 9,000 টাকা,
সেখান থেকে 1000 টাকা ছাড়ে ভর্তি চলছে। আর শুধু ক্লাস যদি করেন, বই ছাড়া, ক্লাস পরীক্ষা বই ছাড়া, সেটার পেমেন্ট হচ্ছে 6000 টাকা। আর এখানে প্রিভিয়াস শিক্ষার্থীর জন্য কিন্তু 1000 টাকা করে ছাড় আছে। তারপর প্রিলি ক্র্যাশ কোর্স এক্সাম ব্যাচ যেটা, সেটার পেমেন্ট হচ্ছে 6000 টাকা। শুধু এক্সাম এবং বই নিবে যারা উইথ বুকস, সেটা 6000 টাকা, 1000 টাকা ছাড় আছে। আর 44 প্রি ক্লাস ব্যাচের উইদাউট বুকস হচ্ছে 3000 টাকা। আর প্রিভিয়াস স্টুডেন্টের জন্য 1000 টাকা ছাড় আছে। আর যারা শুধু বই নিতে চান তাদের পেমেন্ট হচ্ছে 3000 টাকা, এখানে কোনো ছাড় নেই। এটা হচ্ছে প্রিলির জন্য। ঠিক সেম রিটার্নের জন্য আছে, যারা এখানে জয়েন করেছেন এর ভিতরে অনেকেই রিটার্নের জন্য আছেন, সেম তাদেরটাও এখানে দেয়া আছে। তো আমি ডিটেইল এতটা করছি না, এখানে ঢুকলেই আপনারা দেখতে পাবেন রিটার্ন ক্র্যাশ ব্যাচে একই সাথেই দুটো শুরু হবে। এবং ক্লাসগুলো কিন্তু আপনাদের 6:30 থেকে শুরু হবে। আর ক্লাসগুলা করার সিস্টেমটা খুবই সুন্দর, চমৎকার একটা সিস্টেম। সেটা হচ্ছে আপনি এখান থেকে জয়েন নামে ক্লিক করে আপনি এখানে আমারটা অলরেডি লগ ইন করা আছে। আপনার রেজিস্ট্রেশন, আপনি ভর্তি হওয়ার পর আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে। রেজিস্ট্রেশন নাম্বার হলে দেন আপনি নেক্সটে যাবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করলে আপনার প্রোফাইলে এভাবে ক্লাস শো করবে। যেমন এখানে দেখেন, এখানে শো করছে রেগুলার ক্লাস বাংলা 5, আজকে 43 প্রিলি যারা, তাদের এই ক্লাসটা হচ্ছে। এখানে জয়েন নামে আপনি ক্লিক করলে এটা জুমের মাধ্যমে ওপেন হয়ে যাবে এবং নেক্সট ডেতে আপনার কি ক্লাস আছে সেটাও কিন্তু এখানে শো করবে। যেমন এখানে আগামীকাল যে ক্লাসটা আছে সেটা এত টাইম পর শুরু হবে, সেটাও এখানে শো করছে। এবং এই ক্লাসগুলা কিন্তু আপনি খুব সুন্দরভাবে পাস্ট ক্লাসের মধ্যে যে রিপ্লে ভিডিও করে দেখতে পারবেন। এবং টিচার যে লেকচারটা পড়াচ্ছে, যে অ্যানোটেড ফাইলটা, সেই অ্যানোটেড ফাইলটাও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, ডাউনলোড করতে পারবেন। এভাবে কিভাবে দাগিয়ে দাগিয়ে পড়াচ্ছে সেই ফাইলটা আপনি সুন্দরভাবে ডাউনলোড করে নিতে পারবেন। আবার এক্সামের ক্ষেত্রেও খুব সুন্দর একটা সিস্টেম আছে। আপনি এখান থেকে এক্সামের মধ্যে যাবেন, এক্সামের মধ্যে যে আপনি টেক এক্সামে ক্লিক করেই এক্সাম দিতে পারবেন। ঠিক আছে, টেক এক্সামে যাবেন, টেক এক্সামে ক্লিক করবেন, ক্লিক করে খুব সুন্দরভাবে এখানে পরীক্ষার জন্য কিছু নির্দেশাবলী দেওয়া আছে, ভার্সন সিলেক্ট করে স্টার্ট এক্সাম দিবেন। দেন আপনি আপনার মতো করে আপনি এখানে অ্যান্সার দিবেন, অ্যান্সার করবেন। এভাবে অ্যান্সার করার পর আপনার এখানে টাইম উঠছে, দেন সাবমিট দিবেন। সাবমিট দিলে এখানে আপনার অ্যানালাইসিস রিপোর্টটা শো করবে এবং ব্যাখ্যা সহ কিন্তু এটা। যেমন এখানে যে আমি দাগ দিয়েছিলাম এটা হবে হচ্ছে এটা, এবং এটা নিচে খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো দেয়া আছে। এভাবে যেমন এই 4 নাম্বার কোশ্চেনটা এটা আমি সঠিক করেছি, এটাও ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে। তো এভাবে খুব সুন্দরভাবে আপনাদের অ্যানালাইসিস রিপোর্ট, মানে আপনি আপনার অ্যানালাইসিস রিপোর্টটা নিতে পারবেন। এবং এখানে আপনি টোটাল কত মার্কসের মধ্যে কত পেয়েছেন, কারেক্ট করছেন কয়টা, ইনকারেক্ট কয়টা, স্কিপড করছেন কয়টা, ডিটেইল এখানে চলে আসবে এবং আপনার ফোনেও এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা চলে যাবে। ঠিক আছে, তো এভাবে সুন্দরভাবে আপনারা এক্সাম দিতে পারবেন এবং ক্লাসগুলা করতে পারবেন। তো ভাইয়া আমার এই হিসাব থেকে তো এতটুকুই। থ্যাংক ইউ ভাইয়া। আমরা একটু কিউ&এ তে চলে যেতে পারি ইভিনিং, কারো কোনো প্রশ্ন থাকলে। কারো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে আমরা তাদের কিছু প্রশ্ন নিতে পারি। আমি সবার হাতগুলো নামিয়ে দিচ্ছি, আপনারা যদি কেউ কথাও বলতে চান হ্যান্ড রেজ করবেন। আর আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোতে আপনারা যোগাযোগ করে ভর্তি হতে পারবেন এবং বই সংগ্রহ করতে পারবেন। আমরা লুনা, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, ইশরাত জাহান লুনা। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি হচ্ছে গিয়ে ল ব্যাকগ্রাউন্ডের। এখন আমি যতদূর জানি বিজেএস আলাদা হওয়ার পর ল এর জন্য আলাদা কোনো প্রফেশনাল ক্যাডার নাই, কিন্তু এর মধ্যে আবার একজন বললো যে আছে। তো এই ব্যাপারটা কি আমাকে একটু ক্ল্যারিফাই করবেন প্লিজ? না, আলাদা কোনো ক্যাডার নাই আপু এখন। বিজেএস আলাদা, আগে একটা ছিল বিসিএস বিচার, এখন এটা নাই আর। এটা আলাদা হয়ে গেছে, এটা আমি জানি। আলাদা হয়ে গেছে। না, ওরকম কোনো টেকনিক্যাল ক্যাডার নাই, জেনারেল। রবিউল আওয়াল। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি ভাইয়া। ভাই আমার
কোশ্চেনটা একটু কোশ্চেন অ্যান্সারে ছিল, একটু এটা একটু দেখলে ভালো হয় নাকি, একটু দেখা যাবে কিউএনএ তে? আচ্ছা আমি ওনারটা দেখে নিব না, পরের জনকে দেন। হ্যাঁ আপনি একটু বলেন, কারণ কিউএনডি তে আমাদের অনেক কোশ্চেন আছে তো, বের করে একটু আচ্ছা ঠিক, কষ্ট আমরা হয়। দেখে দেখে দিয়ে দিব না, আপনি পরের জনকে দিয়ে দেন, সমস্যা। আরিফুল ইসলাম। জি ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, আমার দুইটা কোশ্চেন। একটা হচ্ছে, আমি যদি প্রথমে পুলিশ ক্যাডার চয়েস দেই এবং সেকেন্ড পজিশনে যদি অ্যাডমিন ক্যাডার দেই, সেক্ষেত্রে কি কোনো ভাইভাতে সমস্যা করবে কিনা? না, তো কমন, মানে কি নেই। আচ্ছা, আর আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে আমি সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তো আমার যেহেতু টেকনিক্যাল কোনো ক্যাডার নেই এবং এমনকি শিক্ষা ক্যাডারেও বর্তমানে আইসিটি কোনো নাই, সেক্ষেত্রে আমি তো উভয় ক্যাডারে অ্যাপ্লিকেশন করতে পারবো না। বিষয়টা এমন এমন কিনা ভাইয়া? নন ক্যাডার পোস্ট তো থাকবে না, হ্যাঁ মানে এটা আপনি যখন অ্যাপ্লাই করবেন তখনই দেখাবে। আচ্ছা, আরেকটা কনফিউশনের বিষয় যেটা, সেটা হচ্ছে আমি কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে যেটা দেখতে পেলাম, মানে তারা 41তম সম্ভবত 41তম বিসিএস থেকে 55 জনকে আইসে মানে কম্পিউটার ইনস্ট্রাক্টর হিসেবে নিয়োগ করার জন্য সুপারিশ করছিল। বাট বাট তখন কিন্তু ওই সার্কুলারে কিন্তু এটা উল্লেখ ছিল না যে কম্পিউটারে এতজন নেওয়া হবে। কিন্তু এটা এরকম কি হবে কিনা পরবর্তীতে গিয়া, যে 40তম? এটা কি ক্যাডার সার্ভিসের কোনো কিছু? জি জি, ক্যাডার সার্ভিস থেকে নেওয়ার জন্য করছিল। না, ক্যাডার সার্ভিস থেকে তো নেওয়া যায় হলো নন মানে নন ক্যাডারের জন্য হতে পারে। তখন আপনি যে নন ক্যাডার চান কি চান না একটা অপশন আছে না, ওটা দিয়ে দিতে হবে। জি হ্যাঁ, ওইটা আমি সিলেক্ট করলাম, কিন্তু সেক্ষেত্রে আমি কি শুধু জেনারেল ক্যাডার যদি সিলেক্ট করি, সেক্ষেত্রে কি আমি পাবো কিনা নন ক্যাডারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেওয়া যাবে, সাবজেক্ট অনুযায়ী দিয়ে দেয়। নন ক্যাডার কিন্তু সবগুলো যে সাবজেক্ট ওয়াইজ পোস্টিং এমন না, দুই ধরনের হতে পারে। মনে করেন আপনি পাবলিক সার্ভিস কমিশনের এডি, দ্যাটস কমন, ওপেন ফর অল। বা যদি কৃষি সম্প্রসারণ কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা হয়, সেটা তো শুধুমাত্র ওই সাবজেক্ট থেকে আসবে, সেটাও নন ক্যাডার, বাট স্পেসিফিক ওই ক্যাডারের নন ক্যাডার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। ভাইয়া ওই রবিউল ভাইয়ের প্রশ্নটা ছিল হচ্ছে, সে ফরেন ক্যাডার যদি ফার্স্ট চয়েস দেয়, সেক্ষেত্রে বাংলা মিডিয়ামে পরীক্ষা দিলে ভালো হবে নাকি ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিলে ভালো হবে? ও এটা হলো পরীক্ষা ভালো দিতে হবে, বাংলাতে দিলেও সমস্যা নেই, ইংলিশে দিলেও সমস্যা নেই, পরীক্ষাটা ভালো দিতে হবে। ওভারঅল নাম্বারটা আসলে ম্যাটার করে, ভার্সন ম্যাটার করে না। নওশাদ আহমেদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকের কাছে বলতে শুনছি যে হচ্ছে ফরেন ক্যাডার দিলে প্রথমে দিতে হবে, না হলে দেওয়া উচিত না। মানে আমার পছন্দ আর কি অ্যাডমিন ক্যাডার ফার্স্ট চয়েস দিতে চাই, তো এরপর আমি সেকেন্ড চয়েসে কি ফরেন ক্যাডার রাখবো নাকি রাখবো না ভাইয়া? না রাখাই ভালো। এটা একটা পরিকল্পনা বা বুদ্ধি বিবেচনা চেক করে আর কি, স্যার আটকাইতে পারে। যে ফরেনের পোস্ট হলো 10টা, অ্যাডমিনের পোস্ট হলো 30টা, তখন আপনি সেকেন্ডে দিছেন হলো অ্যাডমিন ফরেন, তো আপনি 33 মনে করেন অ্যাডমিনের 250টা সিট শেষ হয়ে গেল, তারপরে তো আপনার সেকেন্ড চয়েসটা দেখবে। তো এর মধ্যে তো ফরেনের 10টা অনেক আগে শেষ হয়ে যাবে। তাহলে বলবো যে আপনি এটা কেন দিচ্ছেন, কি বুঝে দিচ্ছেন, তখন এটার উত্তর কি দিবেন? টাফ। এখন যদি তো ফরেনেরও 300 অ্যাডমিনেরও 300 দেন, ইটস ওকে। আর এই ক্ষেত্রে এটা খুব রিস্কি আর কি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম ভাই আমি তো অলরেডি কোশ্চেন করে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু হ্যান্ড নামিয়ে ফেলবেন যারা করছেন। আপনি ওই যে রিমুভ হ্যান্ড দিয়ে দিলে চলে যাবে, কথা বলার পরে রিমুভ হ্যান্ড দিয়ে দিয়ে। রাফিউ। কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, হ্যাঁ জোরে বলেন, একটু জোরে বলেন। হ্যালো, কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই, বলেন। জি ভাই, আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে আমি যদি কালার ব্লাইন্ডের জন্য কি হচ্ছে পুলিশ ক্যাডারটা দেওয়া যাবে? কালার ব্লাইন্ড, সো কি পুলিশ ক্যাডারে কি এখানে কোনো মানে
না এক সার্কুলার অনুযায়ী বা এসপি লেভেলে কি এটা কি কোনো অসুবিধা হয়? না, বুঝতে পারছি আপনি যেটা বলতেছেন, যে এটা মনে হয় না প্রবলেম হবে, কারণ ফিজিক্যাল অ্যাবিলিটি তো আগে থেকে জেনেই নিচ্ছে। সো পুলিশ ক্যাডারের জন্য কালার ব্যান্ড হওয়া যাবে না এমন কিন্তু কোনো অপশন নাই। ডোন্ট বি আ প্রবলেম। লাইক যেরকম আর্মিতে এটা একটা মেজর। আর্মিতে মেজর ইস্যু, এবং সেটা তো বলা থাকে, অ্যাপ্লিকেশনেই বলা থাকে। পুলিশে কিন্তু এটা বলা নেই। বাট এটা একটু সমস্যা হবে, কাজ করতে গিয়ে সমস্যা হবে। লাইক হচ্ছে যদি মানে হচ্ছে বাইরে পোস্টিং না নিয়ে লাইক শুধু দেশে কি সার্ভ করা পসিবল নাকি? হ্যাঁ, সেটা পসিবল। বাইরে যাওয়ার জন্য কিন্তু কম্পিটিশন আছে ভাইয়া। মানে এই যে পোস্টিং এ যায় বাইরে, ও কিন্তু বেশ কম্পিটিশন, পরীক্ষা দিতে হয়, মিশনে যাওয়ার জন্য পরীক্ষা দিতে হয়। সো বাইরে যাওয়াটাও একটা কম্পিটিশন। আমি অলরেডি যেটা হচ্ছে বিসিএস এর যেটা উত্তরণের অ্যাডভান্স কোর্স আছে ওইটাতে এনরোল আছি। সো আমার কি 44টাতে আবার এনরোল করা লাগবে নাকি? আমি হচ্ছে 44 এ পরীক্ষা দিতে যাচ্ছি। সো হচ্ছে মানে দুইটা কি সেম এটা নাকি? আপনি অ্যাডভান্সে থাকলে তো আপনি অনেকটা আগায় গেছেন অলরেডি। সো এটাও কন্টিনিউ জি। করতে পারেন, অথবা 44 এ মনে হয় মাইগ্রেশন করা যায়। মাউন্ট ভাইয়া, মাইগ্রেশন কি পসিবল এখন আর? বা দুইটা প্যারালালি করা কোনো ওয়ে আছে? মাইগ্রেশন এখন আর অনেকগুলো ক্লাস হয়ে গেছে তো ভাইয়া, হ্যাঁ, ওইটা মনে হয় প্রায় শেষের দিকে। সো শেষের দিকে। ওইটা কমপ্লিট করলেও কিন্তু অনেকটুকু হয়ে যায়। প্যারালাল মানে হলো ওইটা মনে হয় শেষ হয়ে যাবে, সো আপনি এটা আলাদাভাবে চাইলে করতে পারেন। এখন তো ছোট কোর্সটা চালু হবে। ওকে ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। ইসরাত কোশ্চেন করতে পারেন, ইসরাত। ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই, আমার মানে দুইটা প্রশ্ন ছিল। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাংলা, এখন আমি কি বোথ ক্যাডার দিব? হ্যাঁ, অবশ্যই বোধ করে দেওয়া উচিত। বাংলার লেকচারার হিসেবে তো অনেকগুলো পোস্ট থাকে, ভাই দেওয়া এখন উচিত। ওই সাবজেক্ট ভিত্তিক ওই জিনিসটা আমি একটু বুঝি নাই। যদি আমি বাংলা সাবজেক্টের উপরে থাকতে চাই তাহলে আমি কি করবো হবে? যদি আপনার এমন হয় যে আপনার একটা বা দুইটা ক্যাটারই শুধু পছন্দ, হ্যাঁ ভাই, ওই আমার দুইটা, দুইটা মানে শিক্ষকতাটা পছন্দ বেশি, রাইট। এবং আর তেমন না, এটাই বেশি পছন্দ। মানে শুধু যদি শিক্ষকতা পছন্দ হয় তাহলে আপনি জেনারেল ক্যাডার দিবেনই না, আপনি শুধু টেকনিক্যাল ক্যাডার অ্যাপ্লাই করেন, কম্পিটিশনটা কমে গেল। আর যদি মনে হয় তাহলে যে না আমি সবগুলো দিব, সেই ক্ষেত্রে বোধ দেওয়া উচিত। এটা কি প্রথম বিসিএস? জি ভাইয়া। না, তাহলে বোধ দেন, বোধই দেওয়া উচিত প্রথম বিসিএস হলে। তাহলে এবার কি 44তম বিসিএস কি শিক্ষাগার এরকম আহ, আছে? হ্যাঁ আছে তো, বাংলা সাবজেক্টের লেকচারার তো পোস্ট থাকার কথা। তাহলে ভাই আমি কি ফার্স্টে প্রথম কি দিব মানে সাবজেক্ট হিসেবে, ক্যাডার হিসেবে? আপনি এটা আগে প্রথমে নিজেকে প্রশ্ন করেন যে অন্য কোনো ক্যাডার যদি আপনার আসে, সেটা কোনটাতে আপনি যাবেন, ওগুলো দিবেন, তারপরে শিক্ষা ক্যাডারটা দিয়ে দিবেন। আপনি যদি বলছেন শিক্ষা ক্যাডারটা আপনার অনেক বেশি পছন্দ, তাহলে একটু শুরুর থেকে রাখার চেষ্টা করবেন। দ্বিতীয় নাম্বার দিলেই হবে? হ্যাঁ, দ্বিতীয় নাম্বার দেওয়াটা কিন্তু পজিটিভ। মনে করেন আপনি 1 নাম্বার একটা ক্যাডার দিচ্ছেন, দেন 2 নাম্বারে শিক্ষা ক্যাডার দিচ্ছেন, তো এতে স্যার যেটা বুঝবে যে আপনি ওই ক্যাডারে না গেলে আপনার শিক্ষাগতটাই আপনার পছন্দ বেশি। এটা একটা প্রায়োরিটি পাওয়া যায় আসলে, পজিটিভ এটা। তাহলে ভাই আমি একটাই মানে ক্যাডারে এই বোথ না দিয়ে একটা ক্যাডারই মানে এবার করব? করতে পারেন, একটু একটু বেশি রিস্কি হয়ে যায় না যে প্রথমবার বিসিএস দিচ্ছেন সেটাই শুধু টেকনিক্যালে দিতে পারেন। টোটালি আপনার চয়েস, একটু রিস্কি হয়ে যায় কি প্রথমবার বিসিএস দিচ্ছেন সেটাই এডুকেশন ক্যাডারে, এর জন্য একটু রিস্ক, আর কিছু না। আচ্ছা ভাই, ঠিক আছে। কিন্তু তো ওরও দাদা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা দাদা, আমার কোশ্চেনটা হচ্ছে আমার এসএসসি সার্টিফিকেটের বয়স মানে ডেট, জন্ম তারিখ একরকম, এনআইডি জন্ম তারিখ 4 দিন এদিক ওদিক, কিন্তু আমার এনআইডি দিয়ে আবার হচ্ছে পাসপোর্ট করা, তা পাসপোর্টের জন্ম তারিখ আবার পরিবর্তন করা যায় না। এখন আমি তো মুশকিলে পড়ে গেছি, আমি কি করব? এটা তো আসলে একটা বড় ঝামেলা। এটাই কিন্তু চেক কি এখন করবে, এনআইডি? জন্ম তারিখ দুই জায়গায় চেঞ্জ করবে। পাসপোর্ট হয়তো বা দেখবে না, বাট পরবর্তীতে তো ঝামেলা থাকবে। এটা এটা কি করলে, এটা আপনার জন্ম তারিখ কিন্তু সব জায়গায় চেক করবে। হ্যাঁ,
এখন দাদা আমি কি এনআইডিটা চেঞ্জ করব নাকি আমার এসএসসি সার্টিফিকেট চেঞ্জ করা তো পসিবল না? দেখেন, এনআইডি চেঞ্জ করার জন্য ডকুমেন্ট হিসেবে এসএসসি সার্টিফিকেট দেওয়া যায়। এসএসসি সার্টিফিকেট চেঞ্জ করার জন্য ডকুমেন্ট হিসেবে পিএসসি বা আগের সার্টিফিকেট দেওয়া যায়। সো আবার আপনি তো পাসপোর্ট করছেন, ঝামেলা তো আরেক জায়গায় হয়েছে। যদিও পাসপোর্টটা এই বিসিএস এর জন্য রেলেভেন্ট না, পাসপোর্ট না থাকলেও কিছু হয় না, চাকরি টাকরি হয়ে যাবে। পরবর্তীতে হয়তো বা পাসপোর্ট রিনিউ বা নতুন করে তো করা যাবেই না, রিনিউ করতে গিয়ে হয়তো বা ইনফরমেশনটা দেওয়া যেতে পারে। পাসপোর্টের এনআইডি চেঞ্জ, জন্ম তারিখ চেঞ্জ করা যায় না, যেতেও তো যাওয়া তো যায় না। মা বাবার নাম ভুল হলে চেঞ্জ করা যায় না? যখন নতুন ভাবে করবেন, রিনিউ করবেন, তখন তো করা যায় মনে হয়। নাম চেঞ্জ করা যায় আমি যতদূর জানি, জন্ম তারিখ নাম করা যায় না। নাম চেঞ্জ করলে ভাই না, জন্ম তারিখ চেঞ্জ করা যায় না অন্য সেন্সে, যদি আপনার কাছে ডকুমেন্ট না থাকে। ডকুমেন্ট না থাকলে আপনার তাহলে দাদা এখন আমার তাড়াতাড়ি তাহলে এনআইডিটা চেঞ্জ করে ফেলাই না? এনআইডি বেটার। হ্যাঁ, এনআইডি চেঞ্জ করা কিন্তু যায়, প্রপার ডকুমেন্ট সহ অনলাইন অ্যাপ্লাই করলে আপনি খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দাদা এটাই জানার ছিল। এগুলো মানে এখনো তো অনেক সময় আছে, ভাইবা এখন তো প্রিলি অ্যাপ্লাই হয়নি, তো আস্তে ধীরে করা শুরু করে ফেলেন, কারণ লাস্টে রেখে দিলে দেখা যায় একসময় প্রেশার পড়ে যাবে সবকিছু। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার হাইট 5 ফুট, তো এক্ষেত্রে আমি যদি পুলিশ ক্যাডার সেকেন্ড বা থার্ড চয়েস দেই, তাহলে কি মানে ভাইবা বোর্ডে কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়তে পারে কিনা? আর আরেকটা মেয়েদের প্রশ্ন জন্য হচ্ছে, পুলিশ ক্যাডারের হাইট কত দরকার? 5 ফুট মিনিমাম। তো আপনার তো 5 ফুট আছে, সমস্যা কি? আচ্ছা, তো আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরেন ফরেন অ্যাফেয়ার্স যদি প্রথম চয়েস দেই, তো এই ক্ষেত্রে কি ভাইবাটা পুরোটাই ইংরেজিতে হওয়ার সম্ভাবনা আছে? না, এটা আসলে মিথ। আপনি মনে করেন ফার্স্ট চয়েস দিলেন জেনারেল এডুকেশন, আপনার সাবজেক্ট হলো লিটারেচার, এটাও কিন্তু সম্ভাবনা আছে আপনার পুরোটা ইংলিশে যাবে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। ফরেন যদি ফার্স্ট চয়েস থাকে, এতে সম্ভাবনাটা বেশি যে আপনার ম্যাক্সিমাম কোশ্চেন ইংলিশে করা হবে, সম্ভাবনাটা বেশি। বাট ম্যান্ডেটরি না যে সব ইংলিশে করবে, বাট ইংলিশে করবে এটা মাথায় রাখতে হবে যে হ্যাঁ, ফার্স্ট চয়েস ফরেন, তার মানে ম্যাক্সিমাম কোশ্চেন ইংলিশে করবে, এটা মাথায় নিয়ে যেতে হবে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম টু। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, আমি যে একটা কোশ্চেন করতেছিলাম আর কি, মানে আমি ভূগোল ও পরিবেশের ছাত্র আর কি, তো আমি এগুলা এই ক্ষেত্রে কি বোথ ক্যাডারে অ্যাপ্লাই করতে পারবো? ভূগোল? জি জি, ভূগোল ও পরিবেশ। ভূগোলের লেকচারার আছে না? লেকচারার পোস্টিং আছে। জিওগ্রাফি? জি জি ভাইয়া, ভূগোলের স্পেসিফিক ভাবে লেকচারার আছে, কিন্তু মানে সরাসরি ভূগোল ও পরিবেশের নাই, রিটেনে এরকম কোনো টপিকও নাই, মানে রিটেনে। নো প্রবলেম, এটা আদার্স এ দিয়ে দিতে পারবেন, সমস্যা হবে না। আদার্সে দিলে ভাইয়া ওইখানে অ্যাপ্লাই এর সময় টেকনিক্যাল ক্যাডার, আমি গতকালকে আপনার যে গত দিনের যে ক্লাসটা ছিল ওইটাতে অ্যাপ্লাই করা ট্রাই করতেছিলাম, তো ভূগোল ও পরিবেশ যখন আদার্সে অ্যাড করলাম, তখন ওইখানে টেকনিক্যাল ক্যাডারের মধ্যে প্রফেশনাল যে লেকচার আছে এগুলা শো করে আসে না, বুঝতে পারছেন? আপনি ভূগোলই দিবেন, আদার্স অন্য কোথাও লিখে দিতে হবে আর কি, যে আমার সাবজেক্ট হলো ভূগোল ও পরিবেশ, এটা মনে হয় সমস্যা হবে না। এমনি কোন ইউনিভার্সিটি ভাইয়া? কোন ভাইয়া ইউনিভার্সিটি? আমি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভূগোল ও পরিবেশ সমস্যা হবে না, আই ডোন্ট থিংক সো এটা প্রবলেম হওয়ার কথা। আমাদের কয়েকটা ছিল হলো ইলেকট্রিক্যাল, মানে অনেক আগের কথা বলতেছি। ইলেকট্রিক্যাল একটা আলাদা ছিল, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স আলাদা ছিল, ইলেকট্রিক্যাল এন্ড কমিউনিকেশন একটা ছিল, ওইটা আবার অ্যাড করা ছিল না, বাট ওরাও অ্যাপ্লাই করছে ইলেকট্রিক্যাল দিয়ে, সমস্যা হয় না, জয়েন করতে পারছে। তার মানে আমি জিওগ্রাফিতে অ্যাপ্লাই করলে জিওগ্রাফি দিয়ে আমার ভাইভাতে কোনো প্রবলেম হবে না? না, এটাই শোনো ভাই, এটা জিজ্ঞাসা করবে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম ভাইয়া। জনি কোশ্চেন করতে পারেন। জনি, জুবায়ের রহমান। হ্যাঁ জি ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে একটা ভাইয়া, যে আসলে আমি প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি, পরে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ল নিয়ে পড়েছি। এখন আমি আসলে অ্যাপ্লাই করব কোনটা সাবজেক্ট দিয়ে আর কি। বিবিএ করছেন? জি জি।
বিবিএ এর কি কোনো টেকনিক্যাল ক্যাডার আছে? বিবিএ কোন মেজর কি? ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট তো থাকার কথা, নাই? জি, ম্যানেজমেন্টে লেকচারার পজিশন তো অবশ্যই থাকার কথা মনে হয়। চেক করে দেখেন তো, সার্কুলারটা একটু ভালো মতো পড়ে দেখেন, সব দেয়া থাকে, কোন কোন সাবজেক্টে লেকচারার দরকার সেটা দেয়া থাকে। আচ্ছা আচ্ছা। আর ভাই ল দিয়ে যদি করতে চাই? লয়ের তো আগে ছিল জুডিশিয়াল, সেটা এখন আলাদা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, বিজেএস এর তাহলে ওইটা আর কি, মানে আলাদা আলাদা আলাদা, হয়ে হ্যাঁ, আলাদা পরীক্ষা এটা। সাগর, আজাদ আহমেদ সাগর। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাইতেছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাই, আপনার লাস্ট ক্লাসে আপনি ফরেন অ্যাফেয়ার্স এর যে ক্যাডারের কথাটা বলছিলেন যে এটা আর কি প্রথম চয়েস দেওয়াটা বেটার, আর এটার কারণও বলছেন, এটা আজকেও এটার কারণ বলছেন। তো আমি ফরেন অ্যাফেয়ার্স এর যে ক্যাডার, এটা আমি ফার্স্ট চয়েস দিলাম। তারপরে হচ্ছে আর কি অ্যাডমিন আর পুলিশ, এটাও আমি চয়েস দিলাম এর পরে। তো এছাড়াও যে অন্যান্য ক্যাডার আছে যেগুলোর আর কি 5টা পদ বা আর কি পদগুলা কম আছে, তো এটাতে কি কোনো প্রবলেম হবে? না, এটা আমি একটু বুঝাই। মানে এটা কিছুটা হলো কি, মানে মানুষজনের যে কালচারটা বা এখনো পর্যন্ত যেভাবে ক্যাডারগুলো শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম দিকে ফরেন অ্যাফেয়ার্স শেষ হয়ে যায়। এটা কিন্তু কোনো রুলস নাই যে ফরেন অ্যাফেয়ার্স এর শুরুতে শেষ করতে হবে, এমন কিন্তু না। জি। এরপরে দেখা যায় অ্যাডমিনের চাহিদা অনেক বেশি, পুলিশের প্রচুর চাহিদা, কিন্তু আপনি যে জি। ক্যাডার গুলোর কথা বলতেছেন 3টা বা 4টা পোস্ট, ওইটার কি ওই পরিমাণ চাহিদা আছে? মানে ম্যাক্সিমাম মানুষ ওইটাকে ফার্স্ট চয়েস দেয় কিনা? দেয় না। তখন দেখা যায় এই ক্ষেত্রে ওইটা প্রশ্ন আর হয় না। প্রশ্ন হলো যে যেটা নর্মস এর মধ্যে প্রশ্ন করবে, ওরকম যে ওইটারও তো 3টা, তাহলে এটা কেন দিলেন না, জি। নট লাইক দ্যাট। আর ভাই আমি তো এই প্রথম দিতেছি, তো আপনি তো বলছেন যে সবগুলা দেওয়াটাই বেটার, তাহলে আমি সবগুলোই দিয়ে দিব। ডেফিনেটলি ফার্স্ট বিসিএস এ সবগুলো দেওয়া উচিত। হ্যাঁ, জি, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ওয়েলকাম ভাইয়া। আমরা কি আর কোশ্চেন নিব? আমরা মোটামুটি মনে হয় শেষ করতে পারি আজকের জন্য। ঠিক আছে ভাই, তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা অনেক দীর্ঘ সময় ধরে ছিলেন, আমাদের সাথেই কানেক্টেড থাকবেন। মাঝে মাঝে আমরা এরকম প্রোগ্রাম আয়োজন করি, এবং যে স্বপ্নটা আপনারা দেখতেছেন সেটার জন্য অনেক পরিশ্রম দরকার। পরিশ্রম করার একটা মানসিকতা তৈরি করবেন এবং সৎভাবে লেগে থাকবেন। অবশ্যই অবশ্যই আপনার নিয়তটা ভালো রাখবেন। অনেক অনেক শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন, শুভরাত্রি। তো আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন, আমাদের যে নেক্সট প্রোগ্রাম গুলো আছে, 43 রিটেন ক্র্যাশ ব্যাচ অথবা 44 টিভি ক্র্যাশ ব্যাচ, আপনারা অনলাইনেও ভর্তি হতে পারবেন, ফিজিক্যালিও ভর্তি হতে পারবেন। আমাদের যে কোনো ব্রাঞ্চে গিয়ে, আপনার নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি ভর্তি হতে পারবেন এবং বই সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই। আর যে কোনো সমস্যা করলে আমাদের যে হটলাইন নাম্বারটা আছে, হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন, অথবা ব্রাঞ্চগুলার যে ফোন নাম্বার আছে, আপনি গুগলে আমাদের ব্রাঞ্চগুলো সার্চ করলেও আমাদের ফোন নাম্বারগুলো পেয়ে যাবেন, সেখানে ফোন দিয়েও আপনি সমস্যার সমাধান নিতে পারেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।